যখন কোনো একটা এক্সাম দেবে, টাইমার ধরো তোমার স্টার্ট হলো, টাইমার স্টার্ট হওয়ার পরে তুমি দেখবে যে এইরকম জায়গাতে তোমার টাইম কমতে থাকবে। মানে 15, ধরো 20 মিনিট যদি টাইম দিই, তাহলে 20, 19, 18 এরকম এই জায়গাতে হতে থাকবে। আর তোমার এই দিকে দেখবে একটা ফিঙ্গারপ্রিন্টের মতো সাইন থাকে, তার পাশে একটা অ্যালার্ম ক্লক মতো লাগানো থাকে, ঠিক আছে? তো তুমি যখন পরীক্ষাটা স্টার্ট করতে যাবে, তখন ওই অ্যালার্ম ক্লকে ক্লিক করবে। ক্লিক করলে তোমাকে দেখাবে, ওই অ্যালার্ম ক্লকে যখন তুমি ক্লিক করবে, তখন তোমাকে দেখাবে যে তুমি কত মিনিট আগে অ্যালার্ট পেতে চাও। যে পরীক্ষা এত মিনিট বাকি আছে, সেটা অ্যালার্ট কত মিনিট আগে পেতে চাও। 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এরকম লেখা আছে। তোমার যেটা পছন্দ হবে সেটার উপর টিক করবে। তুমি যদি মনে করো যে 2 মিনিট আগে আমি অ্যালার্ট পেতে চাই, তাহলে 2 মিনিটটাকে টিক করে নেবে। যখন তোমার পরীক্ষা 2 মিনিট বাকি থাকবে, তোমাকে একটা স্ক্রিনের উপরে অ্যালার্ট দেবে যে 2 মিনিট বাকি আছে তোমার পরীক্ষা। কথাটা বোঝাতে পারলাম সবাইকে? বুঝতে পারলে যে টাইমের ব্যাপারটা বললে আর কি, যে টাইমের প্রবলেম, মানে বুঝতে পারিনি কখন টাইম শেষ হয়ে গেছে। তো সেই জিনিসটা তুমি দেখবে তোমার স্ক্রিনের উপরে, যখনই বাম দিকে তো টাইম কমতে কমতে যাবে। যদি এটা বাই চান্স দেখতে না পাও, তোমার এইখানে দেখবে একটা ফিঙ্গারপ্রিন্টের মতো একটা তোমার একটা হাতের যেমন ফিঙ্গারপ্রিন্ট হয়, তেমনি হচ্ছে এখানে একটা ইয়ে আছে, তার পাশেই দেখবে যে একটা অ্যালার্ম ক্লকের মতো লাগানো আছে। তো এই অ্যালার্ম ক্লকে ক্লিক করলে, তো তুমি দেখতে পাবে যে তোমাকে বলবে যে 2 মিনিট লেফট, 5 মিনিট লেফট, মানে কত মিনিট আগে তুমি অ্যালার্ট পেতে চাও। তো তুমি যেটা সিলেক্ট করবে, তুমি যদি 2 মিনিট আগে পেতে চাও তাহলে 2 মিনিট সিলেক্ট করবে, যদি 5 মিনিট আগে পেতে চাও 5 মিনিট সিলেক্ট করবে। তাহলে তোমার পরীক্ষার 5 মিনিট আগেই, শেষ হওয়ার আগেই তোমাকে অ্যালার্ট দেবে যে আর 5 মিনিট বাকি। ঠিক আছে? আমি আসলে পুরো বন্ধই করে দিতে পারতাম, যে এই টাইমে পুরো বন্ধ। আসলে অনেকের পরিস্থিতি এমন হয় যে তোমার ওই টাইমে পরীক্ষাটা দিতে পারে না, সেটা একটা প্রবলেম হয়, যে কারণে বন্ধ করিনি। তবে দেখি যদি ওরকম হয়, তো অনেকে আবার পরীক্ষা দিতেও পারবে না, ওই টাইম হয়ে যাওয়া মানেই বন্ধ হয়ে যাবে পেজ আর কি। মানে পুরো এক্সাক্ট 9টায় শুরু করতে হবে তোমাকে, পুরো 9টা 20তেই তোমার বন্ধ হয়ে যাবে, তারপরে আর তুমি যেতেই পারবে না। ওরকম ব্যবস্থাও করে দেওয়া যায়, ঠিক আছে? তোমার অটোমেটিক সাবমিট হয়ে যাবে, তুমি যদি নাও সাবমিট করো অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সেই ব্যবস্থাও করা যায়, কিন্তু প্রথম আমি করছি না। আর একটু অ্যাডভান্স হোক, তোমরা একটু ব্যবহারটা ভালো করে শিখে যাও, তারপরে পরীক্ষাগুলোতে সেরকম ব্যবস্থা করে দেবো। যেমন তুমি অনলাইনে পরীক্ষা দিতে গেছো, তোমার পরীক্ষার টাইম শেষ, তুমি জমা দাও না দাও ও সাবমিট হয়ে যাবে, টাইম আপ হয়ে যাবে যখন সাবমিট হয়ে যাবে। তো এখানকার ব্যবস্থাটা সেরকম করা যায়, কিন্তু আমি আপাতত করিনি, তোমরা যেহেতু প্রথম দিচ্ছ বলে। যাই হোক, কতটা হয়েছিল আমাদের লাস্ট, কত নম্বর প্রবলেম করেছিলাম মনে আছে কারোর? বর্গক্ষেত্র তো হয় নাই, আগের দিন তো আয়তক্ষেত্রটা হচ্ছে। আয়তক্ষেত্র হয়েছিল। ও, বর্গক্ষেত্র একটাও শুরু করিনি। আচ্ছা, স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বর্গক্ষেত্রের ফর্মুলা গুলো আমি একবার জাস্ট রিভিশন করে দিচ্ছি। ফর্মুলা তো আমার অটোমেটিক্যালি হয়েই গেছিল, তাই না? ফর্মুলা তো আমাদের অটোমেটিক হয়ে গেছিল ওই আয়তক্ষেত্র পড়ার সময়ই। তো তাও আরেকবার জাস্ট রিপিট করে দিচ্ছি, তোমরাই বলবে, আমি বলবো না। তোমাদেরকে শুধু আমি একটা ছবি দেখাতে পারি ম্যাক্সিমাম। আচ্ছা, ছবিটা অনেক বড় হয়ে গেছে, তো একে দেখানোও যাবে না। চলো আমি একটা একটু স্টাইলিশ করে একটা ছবি এঁকে দিই। যদিও বর্গক্ষেত্র কতটা মনে হচ্ছে ভগবান জানে। যাই হোক, একটু ড্রয়িং ট্রয়িং করে বর্গক্ষেত্র বানিয়ে নিই। ঠিক আছে, চলো। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তো আমাদের মেন কাজ এখানে কি দেখলাম? পরিমিতিতে যেটা কাজ হচ্ছে, যে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, কর্ণ বের করতে হবে, আর তোমার কি পরিসীমা বের করতে হবে, এই হচ্ছে কাজ। তো এখানে বর্গক্ষেত্র কাকে বলে? কে বলবে? বর্গক্ষেত্র কাকে বলে কি? যে চতুর্ভুজের চারটি বাহু চারিদিকে চারটি এবং বাহু প্রতিটি সমান। কোণ সমান। আচ্ছা, একজন একজন করে বলো। সাইনা বলো প্রথমে। স্যার, যার চারটে বাহু মানে চারদিকের বাহুটাই সমান হবে, তাই সেটা বর্গক্ষেত্র হবে। 4টা বাহু সমান হবে, শুধু ওইটুকু হলে হয়ে যাবে? চারটি কোণও 90 ডিগ্রি হবে। আচ্ছা, আর কে বলবে? যে শিউলি। চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ এবং কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। আচ্ছা, যে চতুর্ভুজের বললে 4টা বাহু সমান হবে, আবার কর্ণ, কোণগুলো কি বললে? সমকোণ। সমকোণ। আচ্ছা, আর কি বলবে? আর কে বলবে?
আর কেউ বলবে? রিমা? স্যার এই তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, হুম, প্রতিটি কোণ সমকোণ আর কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে। কর্ণ দুটির দৈর্ঘ্য সমান বলার কি দরকার হবে? যদি আমি এরকম বলে দিই, যদি আমি বলি যে চারটা সাইড সমান, প্রথমত চারটা সাইডকে সমান করে দিলাম, বললে ভুল বলছি না, কিন্তু বলার প্রয়োজন হয় না। কেন? সাইড যখন তুমি সমান মানেই ওই কর্ণ সমান সাইড হবেই যখন অটোমেটিক। সমান হয়ে যাচ্ছে, কোণগুলো যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। তো এখন তুমি যদি এই ডিস্টেন্স টানো, তো তোমার কর্ণগুলো কি হয়ে যাবে? বলতে কর্ণের তো দৈর্ঘ্য সমান অটোমেটিক্যালি হয়ে যাবে, যেহেতু তোমার সাইডগুলোর প্রত্যেকটা লেন্থ সমান। এই কোণগুলো সব সমকোণ, প্রতিটা কোণ সমান, তাই এইগুলো যখন টানবো না, এগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তো যাই হোক, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এবার বর্গক্ষেত্রে আমি যেহেতু জানি চারটা সাইড যখন সমান, তখন প্রত্যেকটাকে এ করে ধরবো। তাহলে জয়িতা বলো, ক্ষেত্রফল কি হবে? এরিয়া, এরিয়া কত হবে? জয়িতা বলো। এ ইন্টু এ, স্যার এ এ ইন্টু এ, ইন্টু এ, এ স্কোয়ার হবে, তাই তো? এবং আমাদের স্কোয়ার, ইউনিট হ্যাঁ। হবে স্কোয়ার ইউনিট। স্কোয়ার ইউনিট মিন্স বর্গ একক। বর্গ বর্গ। তো ইউনিটটা আমাদের স্কোয়ার ইউনিট হবে, যেহেতু গুণ করছি দুটোকে, তো দুজনের এর একক নেওয়া হবে, এর একক নেওয়া হবে। তো দুজনের একক মিলে এককের স্কোয়ার, তো সেই কারণে বর্গ স্কোয়ার বলা হয়। ঠিক আছে? তো এটা গেল ক্ষেত্রফল। এবার যদি বলা হয় পরিসীমা, তাহলে পরিসীমা শিল্পা বলো, পরিসীমা কি হবে? শিল্পা বলো, পরিসীমা কি হবে? শিল্পা নেই নাকি? আছে তো। মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করে বলো। হ্যাঁ স্যার। হুম, পরিসীমা কত হবে বলো? বর্গক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার কি হবে? বলতে পারবে? শোনা যাচ্ছে না তোমার কথা। হুম, পারবো না। মিন্ময়, মিন্ময় বলো। হ্যাঁ, চারটা বাহুর যোগফল। চারটা বাহুর যোগফল। পরিসীমা মানে আমি কি বলেছিলাম? বর্ডার গুলো। পরিসীমা, পরিসীমা মানে বর্ডার গুলো। তো বর্ডার গুলো যদি এ হয়, তাহলে 4a হবে। তো মুখস্থ করার কিছু নেই, আমি তো তোমাদের আগের দিন বলে দিয়েছি। ক্ষেত্রফল মানে পুরোটা কভার করতে হয়, তাই এই দুটোর গুণ করতে হয়। হাইট কত, এই কত, লেন্থ কত, ব্রেথ কত, এই দুটো গুণ করে দিলে কতটা এরিয়া সেটা আমরা পেয়ে যাব। আর যদি পরিসীমা বের করতে হয়, তাহলে চারদিকের সাইড গুলো দরকার, চারদিকের সাইড, তো সেই হিসেবে 4টা ইয়ে, তো 4a হয়ে যাবে। এটা আমরা আগের দিন পড়েছিলাম। এবার হচ্ছে তাহলে এটা দাঁড়িয়ে গেল, তোমার পরিসীমা দাঁড়িয়ে গেল, ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল। এবার তোমাকে বলছে একটা কর্ণ, একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তো সেই কর্ণ ডায়াগোনাল, ডায়াগোনাল কি হবে? আচ্ছা, পরিসীমা পেরিমিটারকে অনেক রাইটার 2s ধরে, ঠিক আছে? 2s সমান 4a ধরে। তো সেখানে অর্ধ পরিসীমা যদি বলা হয়, তাহলে s সমান হয়ে যাবে 2a। অর্ধ পরিসীমা, পরিসীমা 4a, অনেকে 2s ধরে পরিসীমাকে, আমরা পেরিমিটার হিসেবে p লিখলাম, কিন্তু অনেকে আবার 2s ধরে, তো সেই হিসেবে তুমি জেনে রাখবে যে 2s যদি ধরে, তাহলে s সমান হবে 2a। আচ্ছা, যাই হোক, বর্গক্ষেত্রে পরিসীমা গেল। এবার হচ্ছে আমি যদি যাই কর্ণের দৈর্ঘ্য, তো একটা ডায়াগোনালের যদি দৈর্ঘ্য নিতে যাই, তাহলে কি হবে? অরুময়, অরুময় বলো, মাইক্রোফোন অন হ্যাঁ করো। দাদা, ডায়াগোনালে কর্ণ বের করতে গেলে কি হবে? মানে সরি, ইয়েটা তোমার বর্গক্ষেত্রে কর্ণ বের করতে গেলে কি হবে? বাহুর উত্তু তো। হ্যাঁ, সেটা আসছে কি করে? না, আমরা ওই পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব হ্যাঁ হ্যাঁ, স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। তো এটা যদি আমার এ বি সি ডি নাম দিয়ে দেই, আমরা এই কর্ণটার দৈর্ঘ্য বের করতে চাইছি। তো সেই কর্ণর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কিভাবে বের করতে পারি? না, পিথাগোরাসের সূত্র বলছে কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তো আমি যদি হ্যাঁ এই হ্যাঁ, ত্রিভুজটা ধরে নিই, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমার এইটা হচ্ছে, এই কর্ণটা মানে হচ্ছে অতিভুজ। তো অতিভুজের স্কয়ার সমান, যেটা আমরা বিডি এখানে, তো বিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো যেহেতু এটার মানও এ স্কয়ার হয়ে যাবে, এটাও এ স্কয়ার হয়ে যাবে, তাহলে মোট 2a স্কয়ার হয়ে যাচ্ছে। যদি মোট 2a স্কয়ার হয়, তাহলে বিডি সমান কত হবে? তাহলে বিডি সমান হচ্ছে 2টা √2 হয়ে যাবে, √2a হয়ে যাবে, √2a হয়ে যাবে। এই কারণে আমরা বলবো ডায়াগোনালে কর্ণ কত? না √2 ইন্টু একটা সাইড, √2 ইন্টু একটা সাইড,
বা √2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, বা আমরা √2a বলতে পারি। ঠিক আছে, তো তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যদি বলে তাহলে আমরা সেখানে কি বলবো, না √2a। এই দাঁড়ালো। তাহলে তিনটে জিনিস আমরা পড়ে নিলাম। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম, আমরা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি নেই, তাহলে ক্ষেত্রফলের মানকে কি বলা হলো, a স্কোয়ার সাইডের স্কোয়ার। যদি আমরা পরিসীমা নেই তাহলে সেটা হচ্ছে 4a। আর যদি আমরা ক্ষেত্রে নেই, তোমার কর্ণের দৈর্ঘ্য নিই, তাহলে সেটা কি হবে, না ডায়াগোনাল সমান, ক্যাপিটাল লেটারে লিখি, ডায়াগোনাল সমান দাঁড়াচ্ছে √2 ইন্টু a। এই দাঁড়ালো এই তিনটে রেজাল্ট। আমাদের অঙ্ক কত রকম টাইপের হতে পারে। একটা টাইপ হতে পারে তোমাকে সাইড দিয়ে দিল, এখানে তো একটা সাইড দিলেই যথেষ্ট, দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার নেই, সবকটা যেহেতু সমান। তো একটা সাইড দিয়ে দিল, তোমাকে ক্ষেত্রফল বের করতে বললো, এটা বাচ্চাদের কোশ্চেন, তোমাকে দেবে না। সাইড দিয়ে দিল, পরিসীমা বের করতে বললো, এও দেবে না তোমাকে। সাইড দিয়ে দিল, কর্ণ বের করতে বললো, এও দেবে না তোমাকে। তাহলে তোমাকে কি দেবে, তোমাকে সাইড দেবে না, তোমাকে হয়তো ক্ষেত্রফল দিয়ে দেবে, তোমাকে হয়তো ক্ষেত্রফল দিয়ে দেবে, দিয়ে তোমাকে হয়তো বললো যে কর্ণ বের করো। তোমাকে সাইড দিল না, তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিল, দিয়ে বললো কর্ণ বের করো। ঠিক আছে, এরকম ভাবে চাইলো। বা তোমাকে কি করলো, পরিসীমা দিয়ে দিল, দিয়ে বললো তোমাকে বলো তোমার এখান থেকে তুমি কর্ণের দৈর্ঘ্য বের করো। তো কর্ণ, ক্ষেত্রফল, পরিসীমা এদের মধ্যে নানা রকম ভাবে রিলেশন বের করতে বলো। ঠিক আছে, যেমন তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, ধরো কর্ণ আর ক্ষেত্রফল এই দুটোর মধ্যে কোনো একটা জানা আছে, তুমি ক্ষেত্রফল বের করতে চাইছো, কর্ণ জানা আছে সাপোজ, কিভাবে করবে, কিভাবে করবে তুমি একটু যদি খেয়াল করে দেখো এদের মধ্যে কেমন রিলেশন। আমি যদি ডি স্কোয়ার করে দেই, ডি স্কোয়ার মানে কর্ণের স্কোয়ার করছি, তাহলে আমার দাঁড়াবে রেজাল্টটা 2a স্কোয়ার। আমি যদি ডি স্কোয়ার করে দিই তাহলে আমার রেজাল্টটা দাঁড়াবে মানে কর্ণের স্কোয়ার সমান 2a স্কোয়ার। আবার আমি দেখছি a স্কোয়ার মানে হচ্ছে আমার এরিয়া, তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ডি স্কোয়ার সমান 2a, মানে ডি স্কোয়ার সমান 2a মিনস যে কর্ণের স্কোয়ার সমান ক্ষেত্রফলের ডবল। বর্গক্ষেত্রের কর্ণের স্কোয়ার সেটা কার সমান হবে, বর্গক্ষেত্রে কর্ণের সমান, মানে বর্গক্ষেত্রে কর্ণের স্কোয়ার হবে ক্ষেত্রফলের ডবল। তো তোমাকে কোনো একটা পরীক্ষায় ক্ষেত্রফল দিয়ে দিয়েছে সাপোজ 16 স্কোয়ার ইউনিট, তোমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তুমি কি বলবে, এটা ক্ষেত্রফল দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তুমি কি করবে, তুমি জানো ডি স্কোয়ার সমান 2a, ডি স্কোয়ার সমান 2a, তুমি গিয়ে ক্ষেত্রফলটা বসিয়ে দিলে, তাহলে এটা 32 দাঁড়িয়ে গেল। তো ডি স্কোয়ার সমান 32, তাহলে ডি সমান √32 হবে। অতএব তুমি এখানে এরকম ভাবে নানা রকম ভাবে তোমার মেন টার্গেট কিন্তু তিনটের মধ্যে দেখা গেল একটা রিলেশন বানাতে দিতে পারে। বা তোমাকে কি করতে পারে, একটা বর্গক্ষেত্রের চারদিকের রাস্তা বানিয়ে দেবে, চারদিকের ভিতরে বাইরে রাস্তা বানাতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে যে রাস্তার ক্ষেত্রফল কত হবে। এরকম নানা রকম টাইপ দিয়ে তোমাকে প্রবলেম আনতে পারে। ঠিক আছে, পরিসীমা জানা থাকলে বা পরিসীমার সাথে যদি ক্ষেত্রফলের আমি রিলেশন আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি, পরিসীমা আর ক্ষেত্রফলের মধ্যে যদি রিলেশন আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 4a। তো আমাকে যদি এখন বলে যে পরিসীমা আর ক্ষেত্রফলের মধ্যে রিলেশন বের করো, কি করতে পারি, আমি দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে আমি এখানে এইটাকে স্কোয়ার করে দিতে পারি, তাহলে পরিসীমার স্কোয়ার সমান 16a স্কোয়ার। তো সেখানে গিয়ে 16 ইন্টু a স্কোয়ারের জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে পি স্কোয়ার সমান পেয়ে গেলাম 16a। পি স্কোয়ার সমান পেয়ে গেলাম 16a, মানে পরিসীমার স্কোয়ার হবে এর সাথে 16a। আবার অন্য আরেক ভাবে করা যায়, সেটা কি, আমি পরিসীমা সমান লিখেছি 4a, এইটা সমান লিখলাম 4 ইন্টু এর জায়গায় স্কোয়ার যদি ক্যাপিটালে হয় তাহলে শুধু এ কত হবে, রুট ক্যাপিটালে। আমার যদি স্মল এ স্কোয়ারের মান ক্যাপিটাল এ হয় তাহলে শুধু স্মল এর মান কত হবে, স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে সেই হিসাবে পি সমান 4√a হবে। মানে পরিসীমা সমান 4 ইন্টু ক্ষেত্রফলের রুট, পরিসীমা সমান 4 ইন্টু ক্ষেত্রফলের রুট। তো এগুলো না অযথা ফর্মুলার মতো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো মুখস্থ করার মতো কোনো দরকার নেই, মানে অযথা মাথার উপর চাপ দেওয়া ছাড়া আর কিছু নয়। তুমি শুধু দেখো, লজিক বোঝো, কাজ করো। তুমি জানো ক্ষেত্রফল বের করতে গেলে আমার এই দিকের কতটা আছে, এদিক কতটা আছে লাগবে, তো এইটা আর এইটার মধ্যে গুণ করে দাও, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। পরিসীমা বের করতে গেলে 4টা বর্ডার লাগবে, 4টাকে যোগ করে দাও, আনসার শেষ হয়ে যাবে। এবার তুমি পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণ বের করতে গেলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে কর্ণ বেরিয়ে যাবে।
তো এই তিনটে মান জেনে গেলে তারপর যা বের করতে বলবে আমি ইজিলি করে দিতে পারবো। তো চলে যাই আমরা বর্গক্ষেত্রে। তাহলে কিছু যে রুল গুলো ছিল, মানে কি কি এখানে বৈশিষ্ট্য আছে সেটা যদি দেখো, তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বা স্কয়ার বলে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয়, এর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। বর্গক্ষেত্রের কর্ণ দুটো লেন্থ সমান হয়, এটাও তুমি জানো। যেহেতু লেন্থ সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, সাইডগুলোও সমান, তো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথাটা মানে এখান থেকে এতটা পর্যন্ত যা দূরত্ব হবে, কর্ণটা এই যে আছে এটার এই দুখানা কর্ণ, তো এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও তাই হবে, এই দূরত্ব যা হবে এই দূরত্বও তাই হবে। তো বলতে চাইছে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা বলতে চাইছে। নেক্সট পয়েন্ট বলছে বর্গক্ষেত্রের যে কোনো কর্ণ বর্গক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজ বিভক্ত করে। অবভিয়াসলি, তো বর্গক্ষেত্রের কি হচ্ছে, বর্গক্ষেত্র আমরা যদি এরকম ভাবে ড্র করি, ছবিটা তো একটু আয়তক্ষেত্রের মতো হয়ে গেল। যাই হোক, কর্ণ দুটো যেহেতু সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তো তুমি দেখতে পাচ্ছ সমকোণ মানে একটা কোণ তো 90 ডিগ্রি আছে। এটা যদি বর্গক্ষেত্র বলি, আমি যদি এইটা নিয়ে নিই, তো এটা তো 90 ডিগ্রি আছে। তো এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে দুটো সমকোণী ত্রিভুজে উৎপন্ন হচ্ছে, আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে উৎপন্ন করে। এবার যেহেতু বর্গক্ষেত্র, যেহেতু এখানে বর্গক্ষেত্রের ব্যাপার আছে, তাই এখানে শুধুমাত্র যে ওই কর্ণ একটা দুটো সমকোণী ত্রিভুজ বানাবে তা না, বলছে এরকম ভাবে যদি ভাগ করে দাও, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রের 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা, এখানে আমাকে কি বলতে পারবে, এই যে 4টে ত্রিভুজ বেরিয়েছে এদের 90 ডিগ্রি কোনটা কোথায়, কোনটা কোথায় 90 ডিগ্রিটা? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। সমকোণী মানে 90 ডিগ্রি, কেউ বলতে পারবে যে 90 ডিগ্রি কোনটা কোথায় আছে? এনিওয়ান? মিডিল সেকশনে। এই জায়গাতে, এই জায়গাতে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রের সময় এরকম ব্যাপারটা ছিল না, আয়তক্ষেত্রের সময় কিন্তু এরকম ব্যাপারটা ছিল না, আয়তক্ষেত্রের সময় ব্যাপারটা ছিল এরকম টাইপের। তখন কিন্তু এইখানে 90 ডিগ্রি হওয়ার কথা ছিল না, এরকম ভাবে ভাগ ছিল। তখন আমাদের এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, এই দুখানা সমকোণী ত্রিভুজ, কিন্তু 4খানা হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রে। কারণ এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি হবে তার কোনো কথা নেই, কোথাও ছোট হতে পারে কোথাও বড় হতে পারে, কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে। তো এই কারণে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 4টা তৈরি হবে না, মানে দুটোই হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 4টা তৈরি হয়, এটাই শুধু ওর সাথে এর পার্থক্য আছে। আর কি হচ্ছে, এখানে সমস্ত সাইড সমান, ওখানে অপোজিট সাইড গুলো সমান, এই হচ্ছে পার্থক্য। সূত্রগুলো তো বলে দিলাম, একবার জাস্ট রিডিং করে নিতে পারো। তাহলে এখানে তোমার এটা মেনলি মুখস্থ করার মতো ব্যাপার, যদি করতে চাও। মুখস্থ করার তো কোনোটাই ব্যাপার না, কিন্তু মুখস্থ যদি করতে চাও এই দুখানাই মুখস্থের ব্যাপার, আর এইটা, এই তিনটে 1 2 3, বাকিগুলো এগুলো করার কোনো দরকার হবে না, এগুলোর কোনো দরকার হবে না। ঠিক আছে, চলো প্রবলেমে চলে যাই। ফার্স্ট প্রবলেম, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত দিয়ে আছে, তার পরিসীমা কত হবে? আমি আগেই বললাম যে তোমাকে এরকমই বলবে, ক্ষেত্রফল পরিসীমা মধ্যে রিলেশন দেবে। স্যার টাইমারটা 40 সেন্টিমিটার। 40 সেমি 40, 40 টাইমারটা দিয়ে দিই, বেশি ভালো হবে। আচ্ছা, টাইমের ভীতিটা কেটেছে অরুময়? হ্যাঁ দাদা ঠিক আছে এবার। হুম, আচ্ছা, এটা তাহলে কত বললে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 40 সেমি। 100 বর্গ সেমি, তার পরিসীমা কত হবে? 40 বললো। আর কেউ বাকিরা, সুপর্ণা বা অন্যরা? 40 সেমি হবে। শবনম, সাইনা? 40 40, ওকে। তো ক্ষেত্রফল দিয়ে আছে, পরিসীমা জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফল মানে কি জানি? ক্ষেত্রফল মানে জানি a স্কয়ার। আর আমাকে পরিসীমা চেয়েছে, পরিসীমা মানে কি জানি? পরিসীমা মানে 4a। তো আমি যদি a স্কয়ারের মান এইটা হয়, a স্কয়ারের মান যদি এইটা হয়, তাহলে এর মান কত হবে?
স্কোয়ার এর মান যদি এইটা হয়, এর মান কত হবে? ইজিলি বের করতে পারবো, এর মান 10। তো পরিসীমা 4 হলে 40 হবে আনসার। কিছু নেই, একদম সিম্পল প্রবলেম। ঠিক আছে? তো এছাড়া আমরা বলেছিলাম এরকম ভাবে যে তুমি পরিসীমা যদি বের করতে যাই, এদের মধ্যে যে রিলেশনটা লিখতে গিয়েছিলাম, তখন আমি লেখার সময় কি বলেছিলাম? যে পরিসীমা পি সমান 4 ইন্টু রুট ক্ষেত্রফল, রুট এ। এইটা ছিল, মানে এইটা রুট করো তার সাথে 4 গুণ করো, সেটা হবে তোমার পরিসীমা। ক্ষেত্রফলে রুট করে তার সাথে 4 গুণ করলেই তোমার হবে পরিসীমা। ক্ষেত্রফলে রুট করো 10, তার সাথে 4 গুণ করো, তোমার পরিসীমা বেরিয়ে যাবে। ক্ষেত্রফলে রুট করে তুমি যদি তার সাথে 10 গুণ করে 4 গুণ করে দাও, তাহলে পরিসীমা হয়ে যাবে। পরিসীমা মানে 4 রুট এ দাঁড়াবে। ক্ষেত্রফল জানা থাকলে আর কি, ক্ষেত্রফলে রুট করে দেবে, তার সাথে 4 গুণ করে দেবে, আনসার শেষ হয়ে যাবে। আর তুমি এর মান বের করেও করতে পারো। ঠিক আছে? তো এবার চলো এটা করো। ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছি। ক্ষেত্রফল দেওয়া আছে, স্যার কর্ণের দৈর্ঘ্য বের। 110 স্যার 110। 110 বলছে। 110। ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050, তো কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে? ক্ষেত্রফল যদি 6050 বর্গমিটার হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ 110। 110 বলছে। 110 স্যার। 110 স্যার। ওকে, চলো তাহলে কি করব আমরা। প্রথমত আমরা দেখলাম ক্ষেত্রফল, ক্ষেত্র মানে স্কয়ার, সেই একই কথা। তুমি সবসময় ক্ষেত্রফল জানা থাকলে এর রুট করার চেষ্টা করবে, সেটা একটা কথা, প্রথম কথা। ঠিক আছে? রুট করার চেষ্টা করবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তো 6050 রুট করতে গেলে কি হবে? হবে কি ডিরেক্ট বেরোবে এলসিএম করে না না এলসিএম করে নিতে হবে। 6050 রুট এমনি ডিরেক্ট বেরোচ্ছে কি? বেরোচ্ছে না। না না 6050 যদি ডিরেক্ট রুট বের করতে যাও, রুট আসবে যে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে স্যার কি আসছে করা যেতে না। পারে? রুট কখন গ্যারেন্টি আসবে? দেখো আমি একটা বুদ্ধি বলি, তুমি এটা তখনই পারবে একটা জিনিস, এটা রুট এমনি হয়তো এলো না, কিন্তু তুমি রুট করতে পারো কিভাবে? দেখো তোমার অপশনের দিকে তাকাচ্ছ, অপশনের দিকে দিয়েছে যে কর্ণের যে দৈর্ঘ্যটা দিয়েছে সেটা একদম খাঁটি দিয়েছে, মানে √2 √5 এরকম কিছু নেই। পুরো দেখছি 135 বা 112 বা এরকম দেয়া আছে। ঠিক আছে? এবার তোমাকে বলেছে যে ক্ষেত্রফল এইটা। এবার আমরা যেটা পড়লাম যে কর্ণ মানে কি, কর্ণ মানে আমরা যেটা বললাম বর্গক্ষেত্রের কর্ণ চেয়েছে। আমরা কোশ্চেনে গেলাম, কোশ্চেনে দেখলাম ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণ চাইছে। তো আমরা কর্ণের ফর্মুলা যেটা জানি, বা কর্ণের কথা যদি ভাবতে যাই, তাহলে আমরা জানি যে কর্ণ মানে আমাদের কি হয় না, তোমার সাইড ইন্টু √2, এটা আমরা জানি কর্ণ মানে, তাই না? কর্ণ মানে আমরা জানি √2 ইন্টু সাইড, এটা আমাদের জানা আছে। এবার তোমাকে এও বলে দিলাম যে ক্ষেত্রফল দিয়েও রিলেশন বানানো যায়। কারণ ক্ষেত্রফল দিয়ে রিলেশন কেন বানানো যায় না, এই সাইড ক্ষেত্র বলতে এ স্কোয়ার, ক্ষেত্র বলতে এ স্কোয়ার। তো আমার যদি ডায়াগোনালটা √2a হয়, ডায়াগোনালের স্কোয়ার সমান, আমি একটু আগে বললাম ডায়াগোনালের স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 2 ইন্টু এরিয়া, মানে ডি স্কোয়ার সমান 2a। 2a হবে। কর্ণের স্কোয়ার মানে 2a। আমি একটু আগে বললাম ক্ষেত্রফল যা হবে তার ডবল করে দেবে, সেটাই হচ্ছে কর্ণের স্কোয়ারের মান। তো আমাকে যদি কর্ণ বের করতে বলে, তাহলে আমি পরীক্ষা হলে গিয়ে কি করব? পরীক্ষা হলে গিয়ে আমি জাস্ট কি করব, এটাকে ডবল করে 2 রুট করে দেবো। তো এটাকে ডবল করা মানে কি, 6000টা হয়ে যাবে 12000, 50টা হয়ে যাবে 100, তার মানে 12100 হবে। এইটা রুট হচ্ছে আমাদের আনসার। 12100 তার রুটই হচ্ছে আমাদের আনসার। তো এটা তো আমি রুট ইজিলি বের করতে পারছি, কেন না, দুটো শূন্য থেকে জানি একটা শূন্য আসে। আর 121 রুট কে হয়? 121 কার রুট হয়? 11। 11। তো 110 আমার ইজিলি হয়ে যাবে। তখন আমার ইজিলি হয়ে যাবে যে 110 হচ্ছে আনসার। যে আমি এটুকু আমি দুটো জিনিস কনফার্ম করছি। একটা জিনিস দেখছি, কর্ণের দৈর্ঘ্যতে কোনো রকম রুটের কোনো ব্যাপার নেই, √5 √7 এরকম কিছু নেই। যদিও থাকতো তারও আমি টেকনিক বলে দেবো আস্তে আস্তে করে। এখন আমি বলছি যে এটা খাঁটি, মানে রুট করলে পুরো রেজাল্ট চলে আসবে। আমি এক্ষুনি বললাম যে ডি স্কোয়ার সমান 2a, কর্ণের সাথে যদি আমি ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তাহলে ডি স্কোয়ার সমান 2a, কর্ণের স্কোয়ার সমান ক্ষেত্রফলের ডবল হয়ে যায়। তাহলে যদি শুধু কর্ণ বের করতে চাই, তাহলে এইটা রুট হবে, মানে এইটাকে ডবল করে দিয়ে তার রুট করলে আনসার হয়ে যাবে। তো একে যদি ডবল করতে যাই, তাহলে আমি যেটা দেখতে পেলাম 6000টা 12000,
50টা 100 মানে 12,100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 12,100 যখন রুট করতে যাবো আমাদের আনসার 110 আসবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তুমি এ বের করতে পারো, ওখানে গিয়ে মান বসাতে পারো, দিয়েও করতে পারো। তখন তোমাকে 6,050কে ভেঙে ভেঙে 2 করে ভাঙতে হবে, ভাঙার সময় একটু টাইম নষ্ট হবে, এই যা। ঠিক আছে, কিন্তু যখন আমি রুট করতে পারছি তাহলে প্রবলেম কোথায়? চলো এটা করো। কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, এই যে ক্ষেত্রফল চাইছে, তো আমার যদি ফর্মুলাটা জানা থাকে তাহলে কোনো স্যার প্রবলেম নেই। 50। ডি স্কয়ার সমান 50 2a, হবে। ডি স্কয়ার সমান 2a ফর্মুলা। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো 100 সমান 2a, তাহলে তোমার এ কত হবে? একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 100/2 টেনশন হয়ে যাচ্ছে, তাহলেই তো 100/2 50। হয়ে যাবে। 50। ডায়াগোনাল স্কোয়ার সমান 2 ইন্টু এরিয়া। যেহেতু আমরা জানি, তুমি বলবে স্যার আমার যদি মনে না থাকে, তুমি তো ডায়াগোনাল জানো, ডায়াগোনাল সমান √2 ইন্টু একটা সাইড, আর এদিকে যেন ক্ষেত্রফল মানে এ স্কোয়ার হয়, তো বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে দিলে √2টা 2 হয়ে যাবে, তো এটা ডি স্কোয়ার হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার সমান 2a স্কোয়ার। আবার এ স্কোয়ার মানেই তোমার এরিয়া, তাহলে অ্যাকচুয়ালি ডি স্কোয়ার সমান 2a। ডায়াগোনালের স্কোয়ার সমান ক্ষেত্রফলের ডবল। বর্গক্ষেত্রে ডায়াগোনালের স্কোয়ারটা ক্ষেত্রফলের ডবল হবে, বর্গক্ষেত্রে ডায়াগোনালের স্কোয়ারটা ক্ষেত্রফলের ডবল হবে। ঠিক আছে, তো মনে রাখাটা সুবিধা হবে তোমার। ডি স্কোয়ার সমান 2a। হয়েছে সবার? পেরেছো সবাই? তাহলে হ্যাঁ। ডি স্কোয়ার মানে 100, 100 সমান 2a, ওখান থেকে এ বের করতে বলছে, তাহলে 50 হবে। আনসার শেষ। চলো নেক্সট প্রবলেমে। একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত? একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত হবে? 4√2। স্যার 4√2। 4√2 বলছে। একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত? 4√2 স্যার। হ্যাঁ 4√2। পরিসীমা মানে, পরিসীমা মানে কি বুঝলাম? 4a। 4a। বেশ, এর মানটা পাবো কি করে? এর মানটা পাবো কি করে? তোমাকে কোশ্চেনে কি বলেছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে, তো সেটা কার সমান বলেছে? ক্ষেত্রফলের ক্ষেত্রফল। সাংখ্যমান। তো আমরা এক্ষুনি কি পড়লাম? ডি স্কয়ার সমান 2a। এইটা তো এদের মধ্যে রিলেশন, কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের মধ্যে রিলেশন এইটা, যে ডায়াগোনালের স্কয়ার সমান 2a হবে, তাই তো? এবার বলো তারপরে কি করবে তুমি? এবার বলো কি করবে? তুমি তো এটা জানো এদের মধ্যে রিলেশন। এখন আমার টার্গেট হচ্ছে পরিসীমা বের করা। তো কিভাবে করব? এখানে কি সাংখ্যমান মিন্স কি, কে বলবে? স্যার এই দুটো ইকুয়াল, পরিসীমা আর হচ্ছে না, এই ক্ষেত্রফল। সাংখ্যমান কথাটা মানে কি বোঝাতে চাইছে? এটা ঠিক বুঝতে ফর্মুলাটা পারিনি, এই জন্য পারি। ফর্মুলাটা সমান ওই দুটো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তুমি কি করেছো বলো? তুমি কিভাবে করেছো আগে বলো? স্যার আমি কর্ণের যে ফর্মুলাটা, কর্ণের দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য তুমি ক্ষেত্রফল, √2 ইন্টু এ লিখেছো, তাই তো? হ্যাঁ আর আর ক্ষেত্রফল ক্ষেত্রফলের মান দুটো লিখেছো ইকুয়াল তুমি এ করে স্কোয়ার, দিয়েছি। দিয়ে হ্যাঁ। তুমি একটা একটা এ কেটেছো, দিয়ে হুম। বলেছো এর মানটা √2। এর মানটা √2, যেহেতু পরিসীমা বের করেছো 4a, তাই তুমি বলেছো হুম। 4√2, তাই তো? হ্যাঁ। এটাই করেছো তো? হুম। বেশ, সাংখ্যমান মিন্স কি বোঝাতে চাইছি জানো? এই যে তুমি এ কেটে দিলে, বা সাংখ্যমান মিন্স, দেখো নেগেটিভ কোনো সাইনের কোনো ব্যাপার নেই, আমরা সাইন নেব না এখানে, এটা বোঝাতে চাই। বলছি সাংখ্যমান মিন্স আমরা শুধুমাত্র তার নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়ে নেব, ওকে, কোনো রকম ভাবে নেগেটিভ টেগেটিভ ভ্যালু নেব। তো আমরা, ও যেটা করেছে যে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি জানি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। কোশ্চেনে বলেছে যে এর যা মান হবে, মানে কর্ণ যা হবে, ক্ষেত্রফলও তাই হবে। আমরা এমনি ওদের মধ্যে রিলেশন জানি, ডি স্কয়ার সমান 2a হয়, এটা জানি। কিন্তু এখানে এই কোশ্চেনে বলা আছে যে তুমি কর্ণ যেটা, কর্ণের যেটা মান, সেটাই হচ্ছে ক্ষেত্রফলের মান। মানে বলতে গেলে কেমন টাইপের জানো? তুমি ধরো তুমি বলে স্যার এটা কেমন,
তোমার কাছে রিলেশন এইটা আছে, এটা হচ্ছে অরিজিনাল রিলেশন, এদের মধ্যে অলওয়েজ হয়, এই কোশ্চেনের উপর ডিপেন্ড করছে না, এটা সবসময়ের জন্য রিলেশন, ডিসকাস সমান টু এ, রাইট। এবার কোশ্চেনে বলেছে যে কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান, মানে কর্ণ যদি ডি হয় সেই মানটা কার সমান বলেছে, ক্ষেত্রফলের সমান বলেছে। কর্ণের দৈর্ঘ্য মানে ডিটা আর এটা সমান, এটা কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে বলা আছে ডি আর এ সমান, তুমি জানো এদের মধ্যে রিলেশন এটা ডিসকাস সমান টু এ। এবার সেখানে যদি তোমার ডি আর এ সমান হয়ে যায় তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার সমান টু এ দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে ডি দিয়ে আনার চেষ্টা করবে, কারণ ডি দিয়ে আনার চেষ্টা করবে, বা এ দিয়েও আনতে পারো, নো কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। তো তুমি এরকম ভাবে পেয়ে যাবে যে এ স্কোয়ার সমান পেয়ে যাবে, বসিয়ে দিই আমি। তাহলে তোমার কোশ্চেনে বলেছে কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের মান সমান, এখানে এখানে কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল সমান, কিন্তু অরিজিনাল ওদের মধ্যে রিলেশন তুমি জানো ডি স্কোয়ার সমান টু এ, যদি এইভাবে করতে চাও আর কি, যে ডি স্কোয়ার সমান টু এ জানো অরিজিনাল ব্যাপার, কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার সমান টু এ, এটা সবসময় হয়। কিন্তু এই কোশ্চেনে বলেছে যে ডি আর এ সমান, ডি আর এ মানে ক্ষেত্রফল আর ডি কর্ণ সমান। তুমি যদি মনে করো এখানে ডি বসিয়ে দেবে, তাহলে ডি স্কোয়ার সমান টু ডি পাবে, তার মানে তুমি ডির মানটা পাবে দুই, ডির মানটা পাবে দুই, ডি মানে কর্ণ, কর্ণের মানটা পাচ্ছ দুই, ঠিক আছে। তো দুই তাহলে কার সমান, কর্ণের ফর্মুলা, তোমার তো পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, ডির মান পেয়ে গেছো। তো তুমি বলবে পরিসীমার সাথে ডির আবার রিলেশন ভাবতে যাবে, অত কঠিন করার দরকার হবে না। তো যদি কর্ণর মান বের করতে চাও, কর্ণ যেটা হয়েছে, তুমি এখন ভাবতে পারো যে কর্ণ মানে তো আমরা রুট টু ইন্টু এ, তো সেটা সমান দুই, তো এই রুট টু কাটলে এর মান রুট টু হবে, এটা একটা জিনিস, কিন্তু এটা বেশি তোমার জটিল মনে হতে পারে, তার জন্য বেস্ট হবে ওটাই করে নাও, যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, সাইডটাকে যদি তুমি এ ধরে নাও, রুট টু এ নেবে, ক্ষেত্রফল এ স্কোয়ার নেবে, একটা একে কেটে দেবে, তাহলে তুমি এর মান পেয়ে গেলে। পরিসীমা মানে ফোর এ, তো ওখানে গিয়ে এর মানটা বসিয়ে দাও, এটাই তোমার সব থেকে সুবিধা হবে, ঠিক আছে। ওদিক দিয়ে করা যায়, কিন্তু কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফলের আমরা রিলেশন এখানে লাগবে না, আমরা তো পরিসীমার মান জানতে চাইছি, কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল সমান বলেছে, কর্ণের সাইড যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু ইন্টু এ, ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এবার এখান থেকে একটা এ কেটে দিলে আমার এর মানটা পেয়ে যাচ্ছি, এর মানটা রুট টু, পরিসীমা মানে ফোর এ, তাহলে আনসার হবে ফোর রুট টু, এটাই তোমার বেস্ট হবে, তোমার জন্য বেস্ট। চলো এটা করো দেখি, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, তো বাহুর দৈর্ঘ্য কত হবে, আচ্ছা, 2 + x। 2 + x। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এত হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, সোজা অঙ্ক, একদম দেখেই বোঝা যাচ্ছে, আনসার দিয়ে দেওয়া যাবে। ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য চাইছে, তো ক্ষেত্রফল আমি যদি বাহুর দৈর্ঘ্যকে এ ধরি, তাহলে নিয়ম মতো এ স্কোয়ার সমান ক্ষেত্রফল, সেইটা আমার কোশ্চেনে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, ক্ষেত্রফল আমাকে এটা দিয়েছে, আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এ সমান এ বের করতে বলছে, তো রুট আন্ডার, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। তো যদি এরকম হয় তাহলে এর মানটা কত হবে, এক্স প্লাস টু, এ সমান হবে এক্স প্লাস টু। বোঝা গেছে সবার? কারোর ডাউট আছে বলো, সবাই বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, সবাই বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। 6 নম্বর প্রবলেম, বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ হবে। ও 3 গুণ হবে। 3 গুণ হবে। বাহু দ্বিগুণ করা হলো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এনিওয়ান? 4 গুণ স্যার। 4 গুণ স্যার। 4 গুণ বলছে কেউ, কেউ 3 গুণ বলছে, কেউ 2 গুণ বলছে। বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলো, আচ্ছা আগে আমি নিয়ে নিলাম এ, তাহলে দ্বিগুণ করলে সেটা কত হবে, 2a। 2a, দ্বিগুণ মিন্স 1 গুণ বাড়লো,
এ ছিল, আরো একটা এ বেড়ে টু এ হলো। ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বলেছে। তো আগে তোমার ক্ষেত্রফল কত ছিল? এ স্কয়ার স্কোয়ার। স্কোয়ার এখন ক্ষেত্রফল কত হবে? 4a স্কোয়ার। 4 স্কয়ার তাহলে আগে এ স্কোয়ার ছিল, এখন 4a স্কোয়ার হয়েছে, তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4 গুণ 3 4 গুণ গুণ না? 4 3 গুণ। 4 গুণ 3 কেন? গুণ 3 গুণ 4a স্কোয়ার ওটা মানে তো ও 3a স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো আগে a স্কোয়ার ছিল, আরো 3a স্কোয়ার এক্সট্রা এলো, তবেই তো একটা 4 তো স্কোয়ার আছে, হবে। হ্যাঁ আগের হ্যাঁ স্কোয়ারটা তুমি ভুলে গেলে কি হবে? এটা মানে হ্যাঁ। সবার মাইন্ডে এটা ঘুরে কি জানো, এটা ভুল এই কারণেই হয় যে এটা এ স্কোয়ার আছে, এটা 4a স্কোয়ার মানে 4 গুণ মনে হচ্ছে। স্কোয়ারের সাথে 4 গুণ আছে না, ওই জন্য 4 গুণ মনে হচ্ছে। এমনটা না, ওই এটার মধ্যে এটা তো ঢুকে আছে না। আমি ওই জন্য এটাকে এরকম ভাবে বললাম যে এটা যদি এ হয়, এটা দ্বিগুণ মানে 2a। তো 2a পেলে কোথা থেকে? এই এ প্লাস আর একটা এ এলো, তাই 2a। এখানে তুমি এ স্কোয়ার আছে, 4a স্কোয়ার যে পেয়েছে কোথা থেকে পেলে? আগে স্কোয়ার ছিল, আরো 3a স্কোয়ার এক্সট্রা এলো, তাহলে বৃদ্ধিটা কত হলো? 3 গুণ না? বুঝেছো সবাই? হ্যাঁ সবাই স্যার। বুঝলে হাতের ব্যবহার করে কনফার্ম করো। এই কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে, এইগুলোই পরীক্ষায় ভুল করে। চলো, পরিসীমা ও কর্ণের অনুপাত কত? পরিসীমা ও লাস্ট কর্ণের একটা অনুপাত হবে কোনটা 2 হবে? root 2 is to 1 2 root 2 is স্যার to 1 √2:1 2√2:1 বলছে। পরিসীমা এবং কর্ণের অনুপাত কত? বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত কত? √2:1 আজকে মনে হয় তোমাদের ইংলিশ ক্লাস হয়নি না? না না স্যার, স্যার হয়নি। কবে করাবে বলেছে? স্যার কিছু বলেননি তো। ডেট নিয়ে নিও, ঠিক আছে? স্যারকে বলবে যে স্যার আজকের ক্লাসটা কবে হবে। কি বললাম বুঝেছো? 4√2 আসছে তো দাদা। হ্যাঁ বলো। আজকে তো স্যার আজকে তো 4√2 রাখি আসছে আর তো দাদা। বিসিএস বলে ছুটি দিয়েছেন স্যার। রাখি আর বিশেষ বলে ছুটি দিই, কিন্তু আজকের ক্লাসটা অন্যদিন করে নিক, ঠিক আছে? তোমরা বলবে যে স্যার আজকের ক্লাসটা কবে হবে। কথাটা বুঝাতে পারলাম? আমি বলেছি বলার দরকার নেই, কিন্তু তোমরা কোনো রকম ভাবে দেখো তোমাদের কোর্সটাকে এর ঝুলান। আগেও আমাদের মানে দুটো ক্লাস দুটো বাকি দিন আছে এখনো। দুটো বাকি ক্লাস আছে। বাকি তোমাদের স্যার, যেহেতু দেখো তোমাদের সপ্তাহে দুদিন ক্লাস মানে তোমাদের তো ফিসটাও ডবল না। তো এমনটা নয় যে দুদিন ক্লাস মানে তোমার ক্লাসগুলো মিস যাবে। উনি এটাকে 12 মাস টানাবে ফেব্রুয়ারি পর্যন্ত, এটা হতে পারে না। তোমরা অনেক আগে থেকে পড়ছো, ঠিক আছে? উনি ইউনিকলি নিজে ইনস্টিটিউট খোলার চেষ্টা করছে, মানে এখানে এতদিন পর্যন্ত থাকলো ফেব্রুয়ারি থেকে, এখন নিজে আলাদাভাবে ইংলিশের কোচিং করানোর প্ল্যান করেছে, দিয়ে সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ শুরু করতে চাইছে ইংলিশ, শুধু নিজের জন্য, মানে নিজেই করবে ইংলিশ, ঠিক আছে? তো সে যাই হোক, নিজে করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। এবার তোমরা তো এতদিন পড়েছো, এবার তোমাদেরকে আমি এই মুহূর্তে বলতে পারি না যে তুমি নতুন স্যারের কাছে পড়ো। ধরো সেপ্টেম্বর থেকে আমার কাছে নতুন স্যার আসবে, তো আমি এটা বলতে পারি না যে নতুন স্যারের কাছে পড়ো। উনি এখানে পড়াবে, এখানে ততদিন পর্যন্ত থাকবে যতদিন আমি রাখবো, ঠিক আছে? তো সেই হিসেবে যেটা হচ্ছে যে এটা তো হতে পারে না যে তুমি ফিস দেবে বেশি অথচ তোমার ক্লাসগুলো মিস যাবে, সেটা তো হতে পারে না। তোমার সপ্তাহে দুটো ক্লাস, তোমার দুটো ক্লাস, তুমি ওটাকে ক্লাস না করিয়ে করিয়ে অল্প টাইম করিয়ে করে একটা কোর্সকে অনেক দিন টানবে, অথচ তুমি নতুন যে তুমি নিজের ইনস্টিটিউটে যখন নতুন ব্যাচ শুরু করছো, ওদেরকে বলছো সেপ্টেম্বরে শুরু করে ফেব্রুয়ারিতে শেষ করে দেবে, 6 মান্থে কোর্স কমপ্লিট করে দেবে। তাহলে ওদের কোর্সটা যদি 6 মান্থে কমপ্লিট হয়, তোমরা দুদিন করে পড়ছো, তোমার কোর্স তো 3 মাসে কমপ্লিট হওয়ার কথা, তখন সেটাকে কেন ফেব্রুয়ারি পর্যন্ত টানবে? তাই না? এটা তো উচিত না। তো তোমরা তোমাদের ক্লাস যেগুলো মিস যাচ্ছে সেটা নিয়ে নেবে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে দেখো, আমি তোমাদের সবসময়ের জন্য বলছি, আজ ও ও নিজে ইনস্টিটিউট খুলছে বলছে বলে আমার রাগ নয়। আমি তো তাহলে আগেই বলে দিতাম না। দেখো একটা জিনিস ভালো করে শুনবে, আমি তাহলে আগেই বলে দিতাম যে এখানে যখন পড়ানো হচ্ছে এখানকার দেবো। ও তো যত স্টাডি মেটেরিয়াল বানিয়েছে বা যত ক্লাস সমস্ত কিছুতে ওনার নিজের হাইলাইট করেছে ডিগ্রি। আমিও আমার ডিগ্রি হাইলাইট করাতে পারি, এত জায়গা দাঁড়াবে সেটা জায়গা নেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু আমি সেটা করি না। উনি যাই হোক, ওনার সেটা ভালো পছন্দ লাগে, ভালো, উনি ডিগ্রি হাইলাইট করেছে, নিজের নিজের নাম্বার দিয়েছে, কখনো একাডেমির নাম্বার ব্যবহার করেনি, প্রতিটা জায়গাতে তাই করেছে। আমি কিন্তু কোনোদিন বাধা দেইনি, আমি কোথাও কোনোদিন বাধা দেইনি যে তুমি এটা কেন করছো বা এই করছো, করুক তাতে ঠিক আছে। কিন্তু ও যখন নিজে এখন ধরো একটা ইনস্টিটিউট খুলতে যাচ্ছে, মানে নিজেই শুধু ইংলিশের জন্য করাতে যাচ্ছে, ভালো কথা, করাক,
সে এখানেও করুক ওখানেও করুক, আমার কোনো আপত্তি নেই। আমার এখানে সেপ্টেম্বর থেকে নতুন টিচার, অল্টারনেট টিচার থাকবে, কারণ উনি শুধু প্রাইমারি আর টেটটা বোঝে, বাকি সাবজেক্ট বাকি যে পরীক্ষাগুলো সেগুলো বোঝে না। তো সেগুলোর কাজ করার জন্য আমার নতুন টিচার লাগবেই, অতএব সেগুলো আমার লাগবেই, ওই টিচার তো আমার আসবেই। তো সেপ্টেম্বর থেকে আমার নতুন টিচার থাকছেই। এবার যেহেতু তোমরা পুরনো স্টুডেন্ট, অনেকদিন ধরে ওনার কাছে পড়েছো, আমি চাই না তোমরা ওখানে ছাড়ো, ঠিক আছে? কিন্তু তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা ফিসটা তো পেমেন্ট করছো, তোমরা ফিসটা দিচ্ছ অনেক বেশি, ওদের থেকে ডবল দিচ্ছ। যারা একটা করে ব্যাচ একদিন করে ক্লাস হয় তাদের থেকে তোমাদের ফিস ডবল ফিস। তো তোমরা কেন এটা স্যাক্রিফাইস করবে? তোমরা যা যা ক্লাস মিস হবে ক্লাস নিয়ে নেবে, ঠিক আছে? যে কটা ক্লাস মাসের বাকি থাকবে বলবে স্যার এই ক্লাস তো হয়নি, আমাদের তো 8টা ক্লাস পাওয়ার কথা, তো এই ক্লাস কবে হবে, ডিরেক্ট বলবে। চেপে রাখলে কিন্তু নিজের ক্ষতি হবে। তো এই জিনিসকে ঝুলিয়ে দিলে, মান্থলি পেমেন্টের ব্যাপার ঝুলিয়ে দিলে অনেক দিন টানবে, কিন্তু আমি চাইছি না, আমি মোটেও চাইছি না। আমি চাইছি যে পুজোর মধ্যে তোমাদের মেন কাজ হয়ে যাক, তারপর তোমরা যদি মনে করো যে আমরা প্র্যাকটিস করব থাকবো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে করো যে স্যার আমি প্র্যাকটিস করবো থাকবো, কারুর মনে হলো স্যার আমি অল্টারনেট একটা ব্যাচে ঢুকবো, একদিন করে আমি পড়বো আর একদিন করে আমি এমনি পরীক্ষা দেবো, সেটা করতে পারো, সেগুলো পরের ব্যাপার, সেগুলোর কথা পরে আসছে। কিন্তু আমি চাই না যে তোমাদের কোর্সকে যেখানে সিলেবাস 6 মাসে শেষ হওয়া উচিত, সেখানে ক্লাস না করিয়ে বা কম টাইম করিয়ে জিনিসটাকে ঝোলানোর কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। অতএব স্ট্রিক্টলি তোমরা কথা বলবে, আমি বারবার বলে দিচ্ছি কিন্তু, যে আমি বলেছি বলার দরকার নেই, কিন্তু তুমি স্ট্রিক্টলি বলবে যে স্যার আজকের যে ক্লাসটা কামাই হলো কবে হবে। তুমি যদি কিছু না বলো, উনি কিন্তু টাকা পুরো পুরো নিয়ে নিচ্ছে, এমনটা নয় যে আমরা গাদা টাকা এখানে রেখে দিচ্ছি, উনি কিন্তু পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে। অথচ আমি যা পরিশ্রম করছি, আমি যা পাই উনিও তাই পায়, আমি যা পাই তোমাদের ফিজের উনিও তাই পায়। কিন্তু পরিশ্রম যদি আলাদা করে, অনেক কম করে, সেটা তো মানা যায় না। অতএব তোমরা সেটা ছাড়বে কেন, আমার কথা হচ্ছে এটা। ঠিক আছে? কি বললাম বুঝেছো সবাই? হ্যাঁ স্যার, এক বলছি এক আমাদের তো এক- কোর্স, হ্যাঁ বলো বলো। স্যার বলছি, আপনি যে বললেন না পুজোর মধ্যে কমপ্লিট করার কথা, বাট হুম। স্যার তো বলেছেন আমাদের কোর্স ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, মানে কমপ্লিট হবে ফেব্রুয়ারিতে, উনি তার তো মধ্যে টানবে, কমপ্লিট। উনি তো চাইবে আমার, আমি দেখো আমি জানি উনি টানবে, কারণ উনি বললাম না অন্য ব্যাচকে বলছে সেপ্টেম্বরে ব্যাচ শুরু করে, তাকে বলছে ফেব্রুয়ারিতে শেষ করে দেবে। ঠিক আছে? তো তোমরা এটা বলবে তো, তোমরা এটা কেন ক্লাসে বলনি? তোমরা বলবে, আমি আমি তোমাকে বলছি স্ট্রিক্টলি বলবে যে স্যার আপনার তো ফেসবুকে অ্যাড দেখলাম যে আপনি একটা ব্যাচ সেপ্টেম্বরে শুরু করে ফেব্রুয়ারিতে শেষ করে দেবেন বলছেন। তাহলে স্যার আমরা তো অনেক দিন আগে থেকে পড়ছি, 2 দিন করে পড়ছি আবার, তো আমাদের কেন এত লেট হবে স্যার? ডিরেক্ট বলো। স্যার যা হিসেব মতো 1 বছরের কোর্স হয়ে যাচ্ছে আমাদের, মানে আমরা এক তো। এক বছর কেন, 2 বছরের কোর্স হচ্ছে, তোমাদের তো ডবল পড়া হবে। উনি সেপ্টেম্বরে হ্যাঁ একটা হ্যাঁ, ব্যাচ শুরু করতে চাইছে, ফেব্রুয়ারিতে সেটা শেষ মাসে করবে আবার বলছে, স্টার্ট। সপ্তাহে একদিন করে। আর তোমাদের সপ্তাহে ডবল পড়ানো হচ্ছে, তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তো তোমাদের তো 2 বছর হচ্ছে কোর্স। এইটুকু হ্যাঁ স্যার, সিলেবাসকে আমাদের তো 2 বছর লাগে ডবল, নাকি? ডবল তো। কথাটা বোঝাতে পারলাম? স্যার স্যার একটা কথা বলি। আরেকটু মনে হয় ফাস্ট পড়ালে মানে ইংলিশটা একটু স্লো হচ্ছে আমার যা মনে স্লো হয়, তুমি একটু হচ্ছে যদি মানে বলো, স্যার তোমরা, কমও আমি মানে তো বলছি বেশি নেক্সট পরিমাণে ক্লাসে হচ্ছে শোনো, না। নেক্সট ক্লাসে সেটাই ডিরেক্ট তোমরা বলছি। বলো, নেক্সট ক্লাসে যে স্যার আমাদেরকে পুরো ডিরেক্ট দরকার পড়লে বলবে স্যার আমাদেরকে আমাদের নভেম্বরের মধ্যে কমপ্লিট করুন, আমাদের পরীক্ষা টরীক্ষা আছে, নভেম্বরের মধ্যে কমপ্লিট করুন। যদি বলে যে না এত তাড়াতাড়ি হবে না, তাহলে তুমি ডিরেক্ট বলো যে স্যার আপনি তো সেপ্টেম্বর থেকে ব্যাচ একটা শুরু করছেন, দেখলাম ফেসবুকের অ্যাডে, তো ওটা যদি আপনি একদিন করে পড়াবেন, ফেব্রুয়ারিতে কমপ্লিট করতে পারেন 6 মাসে, তাহলে আমরা তো 2 দিন করে পড়ি, আমাদের কেন হবে না, আমরা তো ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। ডিরেক্ট কথা বলো। এখানে দেখো তুমি যদি ভাবো যে স্যার কি ভাববে, এ হবে, এই ভেবে যদি তুমি চেপে থাকো, তাহলে তোমারই ক্ষতি হবে। এবার দেখো স্যার প্রথম আমাদের থেকে যেহেতু, টোটাল 3টে ক্লাস তাহলে আমরা পাবো, মানে এখনো পর্যন্ত আগে একদিন মেকআপ দিয়েছেন, দুটো হ্যাঁ এখনো স্যার, বাকি, আর আজকে 3টে আগে ক্লাস 3টে বাকি ছিল, একটা হ্যাঁ করিয়েছিলেন আর দুটো হ্যাঁ বাকি এখনো আছে পেন্ডিং, আবার আজকেটা তুমি পেন্ডিং ছিল, দেখো, মানে তুমি 3টে ডিরেক্ট ক্লাস পাবো। আজকে, তোমরা আজকে ডিরেক্ট গ্রুপে লিখবে যে স্যার আমাদের এই মাসের, আমি বলে দিলাম তুমি গ্রুপে লিখবে, আমি বলছি যে এই মাসে যে কটা ইংলিশ ক্লাস বাকি আছে সেগুলো কবে হবে। ঠিক আছে? অন্য ব্যাচগুলো যেগুলো আজকে বন্ধ করেছে, ওদের যেহেতু সপ্তাহে একদিন করে, তাই অন্যদেরকে টাইম দিয়ে দিয়েছে, ওদেরকে বৃহস্পতিবার ক্লাস নেবে আমি দেখলাম। ওদের আজকের ক্লাসটা উনি ওনার জন্য বন্ধ, ওনার স্বার্থে বন্ধ করেছে। ডব্লিউবিসিএস আমাদের কি, ডব্লিউবিসিএস ডব্লিউবিসিএস এক্সাম হবে, তোমাদের কি তাতে? উনিও তো পরীক্ষা দিচ্ছে না, তো ওনার কি? ঠিক আছে? তো উনি ওনার নিজের কোনো স্বার্থে ওটা বন্ধ করেছে, ভালো কথা, বন্ধ করুক। দেখো এই জিনিসটা যদি আমি ওনাকে পারমিশন, বাকি টিচার এরকম করতে পারে না কেন, ওরা আমার কন্ট্রোলের মধ্যে আছে। আর যেহেতু আমি এনার সাথে একসাথে শুরু করেছিলাম,
ভাবছিলাম এই ইনস্টিটিউটটাকে একটা বড় জায়গায় নিয়ে যাব দুজন মিলে, কিন্তু আজ পর্যন্ত অল টোটাল কোনো কাজে উনি হাত দেয়নি, শুধু মান্থলি টাকাটা নিয়েছে, ফিনিশ হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কিছুতে ইনভলভ হয়নি। ম্যাম সমস্ত কিছু সামলেছে, আমি এদিকের পার্টটা সামলেছি, মানে রেকর্ডিং টেকর্ডিং। ওনার রেকর্ডিং উনি নিজে করে, ওনার সমস্ত কিছু উনি সব করে, ওনার উপর পুরো ছেড়ে দেওয়া হয়েছিল যে উনি ঠিক আছে করুক একসাথে। কিন্তু আজকে যখন ও মনে হলো যে না আমি এবার নিজে থেকে একা আলাদাভাবে করব, তো করুক, আমার তাতেও আপত্তি নেই। আমি এখানে ততদিন পর্যন্ত ওনাকে জয়েন করে রাখবো যতদিন পর্যন্ত তোমরা থাকবে, তোমাদের ব্যাচগুলো, তোমাদের প্রথম দুখানা ব্যাচ। কারণ ফার্স্ট দুখানা ব্যাচ যেহেতু অনেক দিন হয়ে গেছে, এই মুহূর্তে ছেড়ে নতুন স্যারের কাছে অ্যাডজাস্ট করবে কি কি হবে সেটা একটা ব্যাপার থাকে। আর এছাড়া আমি নতুন স্যার যাকে নিয়ে আসবো, যদি সেরকম পরিস্থিতি হয়, আমি দেখি যে তোমাদের এই টপিক হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে, আমি ওই টিচারকে দিয়ে দরকার পড়লে ওইগুলো করাবো। যদি তোমাদের প্রবলেম বলো যে আমরা এই টিচারের কাছে এই এই অতটুকু সিলেবাস মাত্র বাকি, অথচ এতদিন পর্যন্ত টানবে বলছে, তো আমার ওইটুকু সিলেবাস আমি 2 মাসের মধ্যে কমপ্লিট করাবো নতুন স্যারকে দিয়ে, সেটা কোনো ব্যাপার নয়, তোমরা চাইলেই আমি করিয়ে দেবো। কিন্তু আমি চাইছি প্রথমে তোমরা কথা বলো, ঠিক আছে? আমি এটা এই ব্যবস্থা আমার অল্টারনেট থাকবে, আমি আগে থেকেই বলে দিলাম অল্টারনেট ব্যবস্থা আমার থাকছে, সেপ্টেম্বর স্যার থেকেই অল্টারনেট। হ্যাঁ বলো। ওটা নিতে স্যার নিতে একটা পারবো কথা না, একসাথে কোটা নেবে, ওদিকে ফিসটা পে করতে হবে, আবার যদি এদিকে এক্সট্রা একটা টিচার নিই এখানেও তো পে করতে না হবে। না না, টাকা দিতে হবে না, ওই একই টাকাই হবে। আমি তো বলছি তোমাকে তোমাকে এক্সট্রা টাকার কথা আমি বলছি না। আমি বলতে চাইছি, দেখো আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। আমি বলতে চাইছি যদি তোমার দেখা যায়, তোমাদেরকে আমি দুটো অপশন বলছি। এক, তোমরা এখনই ডিরেক্ট স্ট্রিক্টলি বলো যে স্যার আমাদের এই মাসে যে কটা ক্লাস বাকি আছে সেগুলো কবে দেবেন। আজকে গ্রুপে যে কেউ লিখবে, ঠিক আছে? এবং বাকিরা সঙ্গে সঙ্গে, অন্য কেউ লেখার সাথে সাথে বাকিরা বলবে হ্যাঁ স্যার কবে দেবেন। কারণ নাহলে একজনকে হয়ে যায় যে একজনই শুধু চাইছে, বাকিরা তখন হবে না। তো এই জন্য বাকিরাও সঙ্গে সঙ্গে ওই মেসেজের উপরে লিখবে যে হ্যাঁ স্যার এই মাসের ক্লাসগুলো কবে হবে। নাহলে উনি কিন্তু 4 দিন 5 দিন ক্লাস করবে, এমনি তো টাইম কম করায় প্রত্যেকে বলছে, প্রতিটা ব্যাচই আমাকে বলছে যে স্যার 1 ঘন্টা বেশি পড়ায় না। তার উপরে যদি এরকম ব্যাপারটা হয় তাহলে সেটা খারাপ জিনিস, ঠিক আছে? যে 8টা স্যার ডেটের মধ্যে আরেকটা আমি কথা 4টা ডেট বলবো পড়াবো। আমি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আমরা তো শুরু করেছিলাম মেইনলি পিটির জন্য, তারপর না হয় হুম এখন নোটিফিকেশন হবে সেজন্য ইংলিশ পেডাগজি বা এগুলো করানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু হুম পিটির যে সিলেবাসে মেইন একটা পার্টও তো থাকে রাইটিং পোর্শনটা, এটা হুম স্যারকে যখনই বলা হয়, আমি বলেছিলাম, এরপরে হ্যাঁ হ্যাঁ এর আমরাও আগের দিনও বলেছি। অনেকে বলেছিল। কালকে ইংলিশ হুম স্যার স্যারকে বললাম যে স্যার আমাদের ট্রান্সলেশন করেন, স্যার বললেন 500টা ট্রান্সলেশন তোমাদের দিয়ে দেবো, তোমরা বাড়িতে করে নেবে। তাহলে আমরা তো শিখিনি সেরকম ভাবে, তাহলে কি উনি করে কারণ স্যার practice রাইটিং করবো? পোর্শনটা একটা ওটার জন্য ভাইটাল ব্যাপার, আলাদা, ওটা তো আমাদের প্র্যাকটিস ওটার জন্য ছাড়া হবেই আলাদা না। কোর্স হবে বলছে, ওটার জন্য আলাদা কোর্স ওটার করতে জন্য হবে এখন বলছে উনি। আলাদা কোর্স করে পড়ানো এটা কি করে সম্ভব? ওনার কাছে এটার তো মধ্যে ইংলিশটা করাবেন শুরু না। করেছি, উনিই করাবেন, সিলেবাসটা তো বেশ, ওনারই মানে ঠিক আছে। আমি আমি তোমাদের, দেখো তোমাদের প্রবলেম গুলো আমি নিয়ে নিলাম। আমি তোমাদেরকে একটা কথা বলছি, দেখো এক্সট্রার কোনো ফিস পে করতে হবে না, এক্সট্রার কোনো ফিস পে করতে হবে না, তোমরা যেটা পেমেন্ট করো তাই করবে। আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রথম কথা, তোমরা আজকেই বলবে দেখো প্রাইমারি হয়তো অনেকে দেবে, ঠিক আছে, কিন্তু এই কোর্সটা তোমাদের যে ফেব্রুয়ারি ব্যাচটা শুরু হয়েছে এটা অনলি ফর পিটির জন্য, ঠিক আছে? প্রাইমারি নোটিফিকেশন বেরিয়েছে আলাদা ব্যাপার। দরকার পড়লে সপ্তাহে 2 দিন ক্লাসে, একদিন পেডাগগি করাবে, একদিন রাইটিং করাবে, যেটা তোমাদের আছে। তোমাদের প্রায় পিটির সিলেবাস সবার আগে শেষ করতে হবে। আমিও তো পারতাম যে অন্য কিছু পেডাগগি পার্ট আমি তো 1 2 দিনই পড়াতে পারতাম, আমি একদিন কেন পড়াচ্ছি? কারণ একদিন স্যার পড়ালে হ্যাঁ এখনো তো বলো। গ্রামার পোর্শনটা কমপ্লিট হয়নি, ওই জন্য একটা দিন রেখেছি পেডাগজির জন্য আর একটা হ্যাঁ দিন গ্রামারের জন্য। আর স্যার ওরা যে এখন রাইটিং এর গ্রামারটা কথা পুরোপুরি বললেন, কমপ্লিট হয়নি, আর রাইটিংটা রাইটিং পড়াবেন এর না এর কথা মধ্যে বললেন যে টোটালি। বলেন যে সিলেবাস ফেব্রুয়ারি হবে কিনা এটা শিওর না, এই না, এটা তো আর হতেও তাছাড়া তো উনি পারে বলছে স্যার। ফেব্রুয়ারি অবধি মানে গ্রামার আর পেডাগজিটাই হবে, আর হুম, রাইটিং এর জন্য আলাদা কোর্স করতে হবে, আলাদাভাবে নিতে হবে টিউশন। মানে আচ্ছা এই আচ্ছা, দুটো গ্রামারটা আর পেডাগজিটাই ঠিক ফেব্রুয়ারি আছে অবধি ছাড়ো, চলবে। আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, শোনো। গ্রামার পার্ট তোমাদের যা যা হয়ে গেছে তোমরা তো জানো, আমার কাছেও আছে সেগুলো। আমি পুরো ডিরেক্ট বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি চাই না তোমাদের কোনো রকম ভাবে ক্ষতি হোক, আমি সবসময়ের জন্য চাইছি, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। আমি তোমাদের সবসময় চাই যে তোমরা চাকরি পাও এবং তোমরা সবসময় যেন তোমাদের লাভটাই হয়, আমি সবসময় এটা চেয়েছি। যদি তোমার আজকে এই জিনিস, ধরো আজকে সেপ্টেম্বর চললো, আগস্টের মিডিল, ঠিক আছে, এবার ধরো তোমার সেপ্টেম্বর শুরু হচ্ছে নেক্সট, তো আগস্ট পর্যন্ত তোমরা অনেকেই ধরো ক্লাস করছো। আমি অনেককে দেখেছি তোমাদের ইংলিশ ছেড়ে দিতে, অনেককে নানা কারণে ছাড়ছে, সেটা হতে পারে। যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাইছি, উনি যদি রাইটিং করাবে না বলে, তুমি তার জন্য কোনো রকম ভাবে এক্সট্রা, আমি বলছি এক্সট্রা ফিজের কোনো নয়,
তোমার যে মাসে তোমাকে, উনি তো ফেব্রুয়ারি পর্যন্ত টানবে বলছে, এতদিন টানার সুযোগ দেবে না। তুমি এই মুহূর্তে তোমরা যেটা করবে, আমি তোমাদেরকে বলি, এই মুহূর্তে যেটা করবে, 1 নম্বর, তোমরা আজকেই মেসেজ লিখবে যে স্যার আমাদের এই মাসে যতগুলো ক্লাস মিস গেছে, এই মাসে যতগুলো ক্লাস মিস গেছে ওগুলো কবে হবে। 1 নম্বর মেসেজ। সঙ্গে সঙ্গে বাকিরাও তাই বলবে যে, বা পুরো ডিরেক্ট উল্লেখ করে দেবে যে স্যার এই মাসে 3টে ক্লাস যতগুলো মিস হয়েছে, স্যার এই মাসে 3টে ক্লাস হয়নি, এগুলো কবে হবে। ঠিক আছে, ডিরেক্ট উল্লেখ করবে। তো ডিরেক্ট উল্লেখ করলে তুমি এটা করবে, রাইট। আর এই জিনিসটা দাঁড়াবে এই মাসের যে আমার 3টে ক্লাস হয়নি তার জন্য কবে হবে এটা বলবে। উনি যদি এক্সট্রা ক্লাস না দেয়, উনি যদি এক্সট্রা ক্লাস এটার কমপ্লিট না করে, ব্যবস্থা আমি সেটা নেব। তারপর তুমি এটা আগে করবে, প্রথম কথা মেসেজ করবে, সঙ্গে সঙ্গে অন্যরা রিপ্লাই দেবে যে হ্যাঁ স্যার যে ক্লাসগুলো মিস গেছে সেটা কবে হবে, বলে দিলাম পুরো। এটা করবে মাস তোমরা, প্রথম গেল। 2 নম্বর যেটা গেল, যদি দেখো উনি সিলেবাসটাকে এইরকম ঝোলানোর প্ল্যান করেছে, যে অনেকদিন পর্যন্ত টানবে প্ল্যান করেছে, তখন ডিরেক্ট দরকার পড়লে বলো যে স্যার দেখলাম ফেসবুকে তো অ্যাড দেখলাম আপনি সেপ্টেম্বরে একটা ব্যাচ শুরু করছেন, ফেব্রুয়ারিতে শেষ করবেন, একদিন করে পড়িয়ে। তো আপনি যদি এটা 6 মাসে শেষ করতে পারেন, আমরা তো অনেকদিন আগে পড়ছি, আমাদের কেন এতদিন লাগবে। ঠিক আছে, পুরো লজিক্যালি কথা বলবে, এখানে কোনো দোষ নেই। ঠিক আছে, লজিক্যালি কথা বলবে, উনি কি বলে বক্তব্য শোনো। ঠিক আছে, 2 নম্বর অপশন গেল। 3 নম্বর বলছি, যতটা হয়ে গেছে কমপ্লিট ততটা পর্যন্ত থাকলো। যদি তোমাদের মনে হয়, আমি তো ডেমো ক্লাস এই মাসে দেবো ইংলিশের অন্য স্যারের, সেই ক্লাস দেখার পর তোমাদের, এবং উনি যার ক্লাস দেব উনি নিজের স্কুল সার্ভিস সিটেট মানে সেন্ট্রালের কাজ করে, প্লাস সেন্ট্রালের স্কুল সার্ভিস লাগিয়েছে, প্লাস হচ্ছে উনি ব্যাংক ট্যাঙ্ক সমস্ত কিছু কোয়ালিফাই করা। তো উনি যদি মনে হয় তোমাদের ক্লাসটা দেখে যে উনি ভালো, তাহলে যে এক্সট্রা যতটুকু সিলেবাস বাকি আছে, যতটুকু বাকি আছে ওইটুকু সিলেবাস প্লাস তোমার রাইটিং টাইটিং, কারণ উনি ব্যাংক পিও আর আরবিআই লাগিয়েছে, মানে উনি রাইটিং টাইটিং যথেষ্ট এক্সপার্ট আছে। ঠিক আছে, তো উনি এই যে পার্টগুলো, এই পার্টগুলো যদি তোমার মনে হয় যে বাকি সেপ্টেম্বর থেকে তুমি এই স্যারের কাছে ইংলিশ বন্ধ করে দেবে, বাকি যতটুকু বাকি আছে সেটা অন্য স্যার যাকে নিয়ে আসবো তার কাছে করবে, তুমি করতে পারো, নো ডাউট। তোমার ফিস বাড়বেও না, আর তোমার ফিস কোনো রকম ভাবে চেঞ্জও হবে না। ঠিক আছে, তো তুমি সেই ক্লাসের পরিবর্তে এই স্যারের কাছে ক্লাস তুমি পেতে পারো যদি তোমার মনে হয়। ঠিক আছে, বা তোমার যদি এমনও মনে হয় যে আমাদের ইংলিশের 2টো ক্লাস, একটা ক্লাস অমুক স্যারের কাছে করব আর একটা ক্লাস এই স্যারের কাছে করব, ওনার কাছে হয়তো আমি পেডাগগি পড়বো এই স্যারের কাছে, আর নতুন যে স্যার আসবে তার কাছে বাকি পার্টটা পড়বো, তাও যদি মনে হয় তোমার একই ফিজের মধ্যে হবে, সেগুলো আমি সব ব্যবস্থা আছে আমার কাছে। ওনাকে আমি তখন তোমার 400 টাকার ইংলিশের জন্য যে ফিজটা, আমি ওনাকে 200 দেবো, একে 200 দেবো, আমি ভাগ করে দেবো দুজনকে। ঠিক আছে, অতএব কোনো ব্যাপার নয়, তুমি যে কোনো অল্টারনেট অপশন নিতে পারো। 3 রকম, আমি চাই সবসময় তোমার ভালো হোক। উনি যদি রাইটিং করাবে না বলে এরকম মন স্থির করে থাকে 1 বছর পড়িয়ে, তাহলে সেটা সম্ভব না। 1 বছরের কোর্স টানবে, অথচ কিছু বাকিগুলো বাকি থেকে যাবে, ওই গ্রামার আর করবে, অথচ এইটা যদি বলতো সবার জন্য সেম হতো তাহলে মেনে নিতাম। ও যখন নিজের ইনস্টিটিউটে খুলতে যাচ্ছে তখন সেই একই জিনিস 6 মাসে কমপ্লিট করতে চাইছে, আর এখানে সেটাকে 12 মাস টানবে, এটা তো মানা যায় না। সব জায়গায় সমান হলে মানা যায়, এখানে মানা যায় না এটা। তো এটা আমি মানতে পারি না। তো আমি তো দেখো প্রথম থেকে যেহেতু ওনাকে আমি অর্ধেক পারমিশন, মানে দুজন মিলে যেহেতু কাজটা শুরু করেছিলাম, তাই আমি এই মুহূর্তে ওনাকে বেশি কিছু বলতে পারবো না, ধীরে ধীরে আমি ওনাকে সরিয়ে দেবো, এইটুকু যা। ঠিক আছে, ধীরে ধীরে আমি নতুন টিচার আসার পরে ও অটোমেটিক্যালি সরে যাবে, মানে স্টুডেন্টরা সরিয়ে দেবে, আমাকে সরাতে হবে না। আমাকে সরাতে হবে না, যারা কমপ্লেন করছে এখানে পড়তে গিয়ে তাদেরকে আমি টিচারের কাছে পাঠিয়ে দেবো। আমার তো সব সাবজেক্টের অল্টারনেট টিচার করে নিচ্ছে। আমি চাইছি সব সাবজেক্টের বেস্ট টিচার থাকুক, 3জন থাকুক প্রতিটা সাবজেক্টে। এই টিচার পছন্দ নয় তো এই টিচারের কাছে করবে। আর আমার 3জনের মধ্যে যাকে বেস্ট হবে আমি তার প্রথম ডেমো ক্লাস দেবো, তারপর দ্বিতীয় দেবো, তারপর তৃতীয় দেবো, যাকে বেস্ট মনে হবে আমি তাই করব। এবার তারপরে স্টুডেন্টরা বিচার করবে বাকিটা। আমার পদ্ধতি হবে এরকম ভাবে, এটা আমি প্ল্যান করেছি, এবং এখানে আমি এই একাডেমিতে কথা বলে নিয়েছি সবকিছু। এবং আমার উপর যেহেতু পড়ানোর দায়িত্ব পুরো আছে, এই দায়িত্বটা যে এদিকের কোনো কিছু স্টুডেন্টের ক্ষতি, আমার উপরে শুধু এইটুকু বলা আছে যে এখান থেকে যেন আমার চাকরি চাই, স্টুডেন্ট যেন চাকরি পায়, এইটুকু আমার দরকার। তো সেই হিসাবে যা করতে হবে সেটা আমি স্টেপ নেব। আচ্ছা, তোমরা সবাই আমাকে যেমন বললে ডিরেক্টলি আজকে যে 3খানা অপশন তোমাকে বলে দিলাম, ডিরেক্টলি বলো, ওকে? এখানে স্যার, কিন্তু তুমি যদি ভাবো যে কম্প্রোমাইজ করবে, স্যাক্রিফাইস করবে নিজের, তাহলে নিজের ভবিষ্যৎকে ক্ষতি করবে। না স্যার, আমরা কিন্তু অনেকবার বলেছি ওই ক্লাস দেওয়ার কথা, অনেকবারই বলেছি, ক্লাসে অনেকেই বলেছে, আমিও বলেছি, বাট উনি বললেন হ্যাঁ দিয়ে দেবো, একটাও মিস করবো না, একটাও মিস করবো না। কতবার বলবো স্যার এক কথা? না না, তুমি যদি দেখো
এবার যদি এই মাসে বলেও না হয় তাহলে বলো যে স্যার আর কিছু বলতে হবে না, বাকি আমি তারপরে তোমাদের সেটা আমি নিচ্ছি। আর একটা বার আজকে আমি বলে দিলাম তো, তুমি আজকে একবার গ্রুপে লিখে দেখো, গ্রুপে লেখো, এটা তুমি ক্লাসরুমে করো তো। এবার উনি ভাবছে কি আমি জানি না, তুমি যখন ক্লাসরুমে করছো তখন কি ব্যাপার হচ্ছে, উনি তো, আমি তো ওনার রেকর্ডিং দেখতে যাচ্ছি না, তো উনি ভাবছে কি আমি জানি না, তো উনি অটোমেটিক্যালি ক্লাস করে যাচ্ছে, বা উনি যে কম টাইম পড়ে সেটা তো আমি দেখতে যাচ্ছি না, সেটা স্টুডেন্ট আমাকে বললে তারপর জানতে পারছে। এবার তুমি যদি গ্রুপে লেখো তখন তো মেসেজটা আমার সামনেও হাইলাইট হচ্ছে, তখন সে সেটাকে অ্যালার্ট দেবে, এবং মানে তখন সে দায়িত্ব নিয়ে কাজটা করবে। ও যখন দেখছে যে আমিও দেখতে পাচ্ছি মেসেজটা যে তোমরা এই এই কমপ্লেন আসছে, তখন ও কিন্তু সেটার উপর জোর দেবে, নাহলে করবে না। তুমি ক্লাসরুমে বলেছো সেটা তো স্যার আমি আগের জানতে দুটো পারছি না। ক্লাস স্যার আগের দুটো ক্লাস মেকআপ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু মেকআপ দেওয়ার কথাও বলেননি উনি আমি একদমই। তোমাকে বললাম টোটাল 3টে ক্লাস এই মাসে মিস, তো তোমরা আজকের ক্লাস শেষ হওয়ার পরেই, ঠিক আছে, আজকের এখন ক্লাস শেষ হওয়ার পরে হোক, বা তোমার আজকের মধ্যে যে কোনো টাইমে তুমি বলবে যে স্যার 3টে ক্লাস আমার এই মাসে মিস হয়েছে, আমাদের এগুলো কবে হবে। একদম ডিরেক্ট এই কথাটা, সঙ্গে সঙ্গে বাকিরাও সঙ্গে সঙ্গে ওই মেসেজে রিপ্লাই দেবে, হ্যাঁ স্যার কবে হবে, এইটুকু লিখে, হ্যাঁ স্যার কবে, একজন কেউ লিখবে, বাকিরা সেই সাথে বলবে হ্যাঁ স্যার কবে হবে। আর যখন ওই মেসেজটা ওখানে করবে আমিও দেখতে পাচ্ছি যেহেতু, তাই উনি বাধ্য হবে ক্লাস দিতে, উনি বাধ্য হবে ক্লাস দিতে। আর যদি না হয় উনি জানে কি হবে, ওই জন্য উনি বাধ্য হবে ক্লাস দিতে। আর তুমি যদি ক্লাসরুমে বলছো, উনি তো জানছে না যে আমি জানতে পারছি কিনা। কথাটা বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার, ওই তো ইংলিশটা মেইনলি পড়া হচ্ছে হ্যাঁ স্যার। রাইটিং পোর্শনটার জন্যই, কিন্তু উনি ওটাই একদম একদম ঠিক আছে, দিচ্ছেন তুমি না। চিন্তা করো না, যদি সেরকম প্রবলেম হয় তুমি এটা লিখে দেখো, যদি এর সলিউশন না হয় আমি সমাধান করে দিচ্ছি, আমি ব্যবস্থা করছি তারপর আর সেটা নিতে। তাছাড়া স্যার আমরা যখন কোচিংটা প্রথম শুরু করি তখন তো মোটামুটি প্রথম বলা হয়েছিল 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হবে। এক্স্যাক্টলি তারপর দেখো, সেটা এক্স্যাক্টলি আমি আমরা তো, বাড়িয়ে সেটা 6 মাস করলাম। এখন যদি এটা 1 বছর অবধি চলে যায় তাহলে তো আমাদের সমস্যা একদম না একটা একদম একদম, জিনিসটা। এটা এটা মেনে নেওয়া যায় না। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো সিলেবাস দুদিন করে পড়ালে অ্যাপ্রক্সিমেটলি 3 মাস থেকে 4 মাস লাগবে, কিন্তু একটা জিনিস কি ডিপেন্ড করে, যে তোমাদের কিছুটা কোয়ালিটির উপরও ডিপেন্ড করে। যদি এমন দেখা যায় যে কিছু কিছু টপিকে বোঝাতে গিয়ে টাইম লাগছে, একটু হয়তো অল্প 19-20 হতে পারে, একদম ঠিক কথা। দেখো আমাদের কিন্তু প্রায় সিলেবাস দেখতে গেলে শেষ, ম্যাথের কথা যদি আমি বলি তাহলে দেখতেই পাচ্ছ যে প্রায় শেষ, এমন কিছু আর বাকি নেই, ঠিক আছে। প্রায় জিনিসটা আমাদের পিটির জন্য যে টার্গেট ছিল সেটা শেষ, এবং ধরিয়ে ধরিয়ে যথেষ্ট করা হয়েছে, মানে একদম A to Z সব করে করা হয়েছে। এবার যদি একটা সাবজেক্টের কাজ এরকম হয়, অন্য সাবজেক্টে যদি এরকম হয়, সেটা তো মানা যায় না। আমি তো তোমাদেরকে মানে বারবার বলেছি যে না, তুমি যদি নিজে কন্টিনিউ করতে চাও থাকতে পারো, নাহলে তোমার যদি মনে হয় যে না স্যার আমার সিলেবাস কমপ্লিট, আমি এবার বেরিয়ে যেতে চাই, তো কোনো ব্যাপার না। কিন্তু তোমার যদি মনে হয় না স্যার আমি পরীক্ষা পর্যন্ত থাকবো, এবং সেরকম ভাবে আমাকে প্র্যাকটিস করান যাতে আমি আরো ভালো করতে পারি, তো আমি সেই ব্যবস্থা করবো, ঠিক আছে। যাই হোক, আমি তোমাকে সব রকম কথা বললাম, আর টাইম নষ্ট করছি না, আমি ক্লাসে যাচ্ছি, নাহলে আমার আমার ক্লাসের টাইম নষ্ট হবে, ঠিক আছে। কিন্তু এই কথাগুলো বলে দিলাম, এটা কিন্তু খেয়াল রেখো। ওকে, কি বললাম সবাই কি বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ একটা স্যার। কথা শুধু বারবার আমি মাইন্ডে বলছি, নিজের নিজের ভবিষ্যতের সাথে কম্প্রোমাইজ করবে না। দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কে কত বড় টিচার, কে কতগুলো ডিগ্রি কোয়ালিফাই করেছে সেগুলো ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করে তার কাছ থেকে তুমি কি পাচ্ছ। তুমি যদি চাকরি না পাও, ও যদি গাদা ডিগ্রি নিয়েও বসে থাকে, তোমার কোনো লাভ নেই। আমি এটা বলে দিলাম, তাই আমি এই ডিগ্রি হাইলাইট করা পছন্দ করি না, ঠিক আছে। আমি একটা ওপেন ইউনিভার্সিটি থেকে একটা MA করে নিলাম, ডবল MA চাপিয়ে দিলাম, সেটা বড় ডিগ্রি না। আমিও তো হাইলাইট করতে পারি না আমি মাস্টার ডিগ্রি করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কিন্তু সেগুলোর কোনো দরকার নেই, ওটা হাইলাইট করে লাভ নেই। ডিগ্রি নিয়ে কি হবে, ধুয়ে খাওয়া হবে নাকি? আমার ডিগ্রি নিয়ে তোমার কি লাভ হবে? তুমি দেখবে যে এই টিচারটা আমার পিছনে টাইম দিচ্ছে কিনা, ও আমাকে ঠিকঠাক রেডি করে দিচ্ছে কিনা, আমার ভবিষ্যৎ গড়ার জন্য উনি কতটা রেসপন্সিবল আছে। এইটা যদি হয় বেস্ট, সে যেমন টিচারই হোক। ও যদি কোনো কিছু কোয়ালিফাই নাও করে, ও যদি শুধু জাস্ট গ্র্যাজুয়েট পাসও হয়, তাতেও কিছু যায় আসে না। ও আমার জন্য কি কি করছে, যেটা আমার লাভ হবে কিনা। একজন কোনো টিচার যখন পড়াতে বসে না, ওর মধ্যে ক্যাপাবিলিটি কিছু আছে, ওই সাহসটা নিয়েই বসে, নাহলে তো স্টুডেন্ট 2-4টা কোশ্চেন করবে, ওর গুছিয়ে যাবে, ও তো নার্ভাস হয়ে পড়বে, ও তো তারপরে ভাববে যে দূর আমি পাচ্ছি না, ও বন্ধ করে দেবে, ইনস্টিটিউট দুদিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে বলে তো বসেছে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি, যা বললাম তোমরা কিন্তু ফলো করো, ওকে। কেউ একজন দায়িত্ব নিয়ে মেসেজটা লেখো যে এই মাসে আমাদের 3টে ক্লাস মিস আছে, কবে হবে, এটা কেউ একটা দায়িত্ব নিয়ে লেখো, আর বাকিরা সেটাতে সাপোর্ট করো। বেশি জন হবে আমার সামনে চোখে পড়বে, উনি বাধ্য হবে দিতে।
আর যদি না দেয় সেপ্টেম্বর থেকে আমি নতুন ব্যবস্থা নিচ্ছি, তোমার ফিস বাড়বে না, তোমাকে এক্সট্রা কোনো ফিস দিতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি যাতে তোমার আমি ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, ওকে, চলো আমাদের ক্লাসে যাই। বলছে বর্গক্ষেত্রে পরিসীমা ও কর্ণের অনুপাত কত? কি হবে বলো? ডি এরটা হবে। 4√2 বেরিয়েছে তো। পরিসীমার কর্ণের অনুপাত বলো, পরিসীমা কত? 4a। বাহু যদি এ কর্ণ ধরি কত? 4 √2 ইন্টু এ, এ তুলে দিলাম, তাহলে 4:√2 হলো। এবার প্রবলেম কি, আমার কোথাও অপশনে এরকম দেখতে পাচ্ছি না, আমি কি এরকম কোনো অপশনে দেখতে পাচ্ছি? তাহলে আমাকে কি করতে হবে, কাটতে হবে। কমন তো √2, আমি 4 কে কি লিখতে পারি বলো? 4 কে আমি কি লিখতে পারি? 2 ইন্টু √2 ইন্টু √2, তাই না? একটা 2 কে আমাকে ভেঙে দিতে হবে, একটা 2 কে আমাকে ভেঙে লিখতে হবে, দুটোতে ভাঙতে হবে, কারণ আমরা জানি যে রুটের ভিতরে দুটো 2 থাকলে বাইরে বেরোলে একটা 2 হয়। তো বাইরের একটা 2 কে যখন আমি রুটে লিখতে যাব, দুটো রুটের গুণফল 2 হবে। তো এদিকে √2টাকে কাটাতে গেলে আমাকে 4টাকে লিখতে হবে 2 ইন্টু √2 ইন্টু √2। তো একটা √2 কেটে গেল, তাহলে আমার আনসার দাঁড়ালো 2:1। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কি গো, ঠিক আছে সবার? সবাই হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। সবাই বুঝতে পেরেছো? হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। চলো নেক্সট প্রবলেম। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এত হলে তার পরিসীমা কত হবে? 64 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে তার পরিসীমা কত হবে? 64 স্যার। হ্যাঁ 64 সেমি। 64 একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16 সেমি হলে তার পরিসীমা কত হবে? একটা বর্গের ক্ষেত্রে এত হলো, চলো কি বলছে তাহলে 64 কিভাবে করব? একদম সিম্পল ব্যাপার, কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, পরিসীমা বের করতে বলছে, তো পরিসীমা কত হবে? আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য মানে কি বলতে পারি? √2 ইন্টু এ। তো এই করে অনেকে বের করে যে কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এ, এইটা সমান হচ্ছে 16√2, √2 কেটে দিল, এর মান পেলো, এদিক দিয়ে এর মান 16 বের করে নিল। এবার বলছে পরিসীমা মানে 4a, তো সেই হিসেবে ওখানে গিয়ে এর মান বসিয়ে দিল, আনসার দাঁড়িয়ে গেল 64। এটা হচ্ছে নর্মাল মেথড, এটা হচ্ছে নর্মাল ভাবে যে কোনো স্টুডেন্ট করবে, তাই তো? কিন্তু পরিসীমার সাথে কর্ণের দৈর্ঘ্য যদি আমি ডিরেক্ট ব্যবহার করতে যাই তখন কি করা যেতে পারে? কি করবে তখন? কি করা যেতে পারে, কে বলবে? যে ডিরেক্ট বের করতে, এটা তো হবে, এটা তো একদম নর্মাল প্রসেস। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ, এটা সমান 16√2, এবার √2 কেটে গেল, এ মানে 16, বেশ, এর মান 16 পেয়ে গেলাম। তো এখন আমাকে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা মানে 4a, তো তাহলে 4 ইন্টু 16, তো 64 হয়ে গেল আনসার। ঠিক আছে, একদম ঠিক কথা। কিন্তু আমি বলছি যদি কর্ণের দৈর্ঘ্য থেকে ডিরেক্ট পরিসীমায় যেতে চাইতাম, পরিসীমা মানে 4a, আমি যদি ডিরেক্ট যেতে চাইতাম তাহলে কিছু করতে পারতাম? পারতাম কি? এনিওয়ান? কেউ বলতে পারবে? দেখো, কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল মানে কি জানো তুমি? √2a, তো বলো, ডায়াগোনাল মানে √2a। তাহলে তুমি দেখো এ সমান তাহলে কত হবে? এ সমান কত হবে বলো, কে বলবে? তো দুপাশ থেকে কেটে যাবে না এ? না, আমি ডি ডি লিখেছি, ডি সমান √2a, ডায়াগোনাল সমান √2a, তাহলে এ সমান কত হবে? d/√2। বুঝেছো? তো তুমি যদি ডিরেক্ট পরিসীমার সাথে কর্ণের রিলেশন জানতে চাও তাহলে 4d/√2, 4d/√2 হবে পরিসীমা সমান। পরিসীমা আর ডায়াগোনালের মধ্যে রিলেশন হচ্ছে এইটা, পরিসীমা আর ডায়াগোনালের মধ্যে ডিরেক্ট রিলেশন। এবার তুমি বলবে স্যার √2 কেটে দেই এখানে, সেটা করতে পারো, বা ডায়াগোনালের মানটা বসাই করতে পারো। ডায়াগোনালের মান যদি 16√2 বসাও, এই √2 কেটে যাবে, 16 ইন্টু 4 হয়ে পরিসীমা 64 হবে। তাহলে আমি এ কথাটা বলতে পারি, যদি ডিরেক্ট বের করতে চাই পরিসীমা সমান কত হবে, না পরিসীমা সমান দাঁড়াচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য যেটা দাঁড়ালো, পরিসীমা তো এমনি জানি 4a, তাহলে এর মান হচ্ছে d/√2, কারণ
ডি মানে √2 × a, ডি যেহেতু √2a, তাহলে আমি এখান থেকে এর মান পাবো d/√2, তাহলে পরিসীমা সমান পাবো 4d/√2, পরিসীমা সমান পাবো 4d/√2। ঠিক আছে, সবাই বুঝে গেছো? সবাই বুঝে গেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এবার এটা তোমাকে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, দেখো যথেষ্ট অল্প টাইমে তুমি করতে পারবে। এইটা সমান ডিরেক্ট মনে মনে ভাবছো, কর্ণের দৈর্ঘ্য মানে √2a, একটা √2 বাদ চলে গেল, এর মান 16, তো 4a মানে 64, এমন কিছু টাইম যাবে না। অতএব ওইভাবে যে তোমাকে ওটা মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, তুমি এরকমও করতে পারো। চলো এটা করো তাড়াতাড়ি। বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? 8 হবে। 8। 8 হবে বলছে। একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 4√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? হ্যাঁ 8 সেমি। একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? আট বলছে। বাকিরা বলো, বাকিরা রিপ্লাই করছো না কেন? জয়িতা হচ্ছে না? হ্যাঁ স্যার করছি। মৃণাল কি হচ্ছে তো, প্রবলেম বলছো না কেন? confirm। পরিমা, পরিমা রিপ্লাই করো। হ্যাঁ স্যার বর্গক্ষেত্রের কর্ণ দিয়েছে এটা, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো, ক্ষেত্রফল মানে a স্কোয়ার, তাই তো? ক্ষেত্রফল মানে a স্কোয়ার। তো তোমার যদি এইটা তো কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a জানো, সেটা সমান যদি 4√2 সমান হয়, এখান থেকে তো তুমি ইজিলি এর মানটা পেয়ে গেলে, এখান থেকে তো তুমি ইজিলি এর মানটা পেয়ে গেলে। তার মানে তোমার এটা একটু ভালো করে খেয়াল করো, এইটা ধরো বর্গক্ষেত্র, আমাদের উদ্দেশ্য যদি যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট দরকার, মানে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র নেব। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট মানে কি? যদি সাইডটা আগে এ হয়, এখন সাইডটা হবে 2a, এটা বোঝায়। আগে যদি সাইডটা এ হয়, তাহলে এখন সেই সাইডটা হবে 2a, দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে। তো আমাদের বলছে যে বর্গক্ষেত্রের তাহলে কর্ণ এটা দিয়েছে, দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার কর্ণ কত হবে সেটা জানতে চেয়েছে। ওরা বলছে 8। তাহলে সব থেকে সহজে কিভাবে আমরা করতে পারি? আমরা এটা লিখতে পারলাম যে আমাদের প্রথম যে বর্গক্ষেত্র দিয়েছে তার কর্ণ হচ্ছে √2 × a, তো সেটা সমান 4√2 লিখলাম, √2 কেটে গেল, এখানে এর মান পেয়ে গেলাম 4। বেশ, আমি এর মান 4 পেয়ে গেছি। তাহলে যখন দ্বিগুণ হচ্ছে, তার মানে এই মানটা কি হয়ে যাবে বলো তো? ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে বলছে। আচ্ছা, ক্ষেত্রফল দ্বিগুণ মিন্স কি বোঝো? এখানে একটু প্রবলেম হবে ভুল বুঝলে। ক্ষেত্রফল দ্বিগুণ বলেছে মানে কি? এই মুহূর্তে ক্ষেত্রফল কত আগে বলো? হবে তো, হ্যাঁ বলো বলো। বলছি 2a² হবে তো। ক্ষেত্রফল দ্বিগুণ মানে 2a² হবে, একদম ঠিক। ক্ষেত্রফল দ্বিগুণ মানে 2a²। আসছে না। এটা হচ্ছে ক্ষেত্রফল, তোমাকে কর্ণ চেয়েছে, ঠিক আছে? ক্ষেত্রফল দ্বিগুণ মিন্স কিন্তু 2a²। যদি তোমাকে বলে ক্ষেত্রফল দ্বিগুণ, তুমি কিন্তু a² কে আবার স্কোয়ার করে দিও না, মানে তুমি হয়তো 16 পেয়েছো, তুমি দেখলে আবার 16 স্কোয়ার করে দিলে, সেটা করলে ভুল হয়ে যাবে। কথাটা কি বোঝাতে পারলাম? কথাটা সবাইকে বোঝাতে হবে। এই জায়গায় তো 4 মান বলো বলো বলো। বলছি যে a² এখানে যে 4টা বার হলো, এর যে মানটা 4 বার হ্যাঁ, হলো, এর ওটা তো জায়গাটা এর তুমি তো জায়গায় 4 বসাতে হবে বসালে, তো। এটা তাই জন্য তুমি 16 যে হচ্ছে। মানটা দেখো তোমার প্রথম, হ্যাঁ হ্যাঁ শোনো, আগে মন দিয়ে শোনো কথাটা, আগে মন দিয়ে কথাটা শোনো। বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে, তোমাকে জানতে চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ চাইছে। তুমি সিম্পলি আগে ভাবো, এইটা তোমার বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটাকে ডবল করা হয়, তাহলে তার কর্ণটা কি হবে এইটা জানতে চাইছে অরিজিনাল। তুমি যদি লজিক্যালি একটু ছবিটার দিকে তাকাও, আগে ছবিটার দিকে তাকিয়ে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। একটা বর্গক্ষেত্র যদি দেয়া থাকে, তার এই সাইডটা এ, এই সাইডটা এ, তার কর্ণর দৈর্ঘ্য হচ্ছে √2a, একদম ঠিক। এখন তুমি বলছো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে দ্বিগুণ করা হয়েছে, তো ক্ষেত্রফলকে দ্বিগুণ করা হয়েছে মানে যদি আগে ক্ষেত্রফল যেটা a² ছিল,
এখন কিন্তু সাইড গুলো 2a করে দেবে না, এটাতে ভুল হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে। তুমি যদি সাইড গুলোকে 2a করে দাও তাহলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে। তোমাকে বলছে ক্ষেত্রফলটা দ্বিগুণ করা হয়েছে, তার মানে ক্ষেত্রফলটা 2a² হবে, এটা বলতে চাইছে। ক্ষেত্রফল 2a² মানে সাইড গুলো √2a করে, সাইড গুলো কিন্তু √2a করে। কথাটা বোঝাতে পারলাম কি? এই পর্যন্ত লজিকটা বুঝলে কি? আমি ছবিটা এঁকে আগে এক্সপ্লেন করছি জিনিসটাকে, যে 4 দ্বিগুণ বলা মানে তুমি অনেকে এরকম মেন্টালিটি ভাবে যে এটা এ এটা এ, দ্বিগুণ মানে এইগুলোকে 2a করে দিল, সেটা না কিন্তু। ক্ষেত্রফল দ্বিগুণ মানে a² যদি ক্ষেত্রফল হয় তার দ্বিগুণ মানে 2a² হবে। তো এটা যদি 2a² হয় তাহলে তোমার এ কি হবে? ক্ষেত্রফলের তো 2a² পাবে কি করে? দুটো গুণ করে তো দুটো সাইড, তো √2a ইন্টু √2a গুণ করলে 2a² আসে। তাহলে অরিজিনালি এইগুলো √2a, তাহলে এইটা কত দাঁড়াবে? এইটা, এই মানটা কত দাঁড়াবে? কে বলবে? বলো কি করতে? এই দুটোকে স্কোয়ার করে যে মান আসতো তার রুট করতো না, তাহলে এই দুটোকে স্কোয়ার করলে কি হবে বলো? 2a² মানে 4a² আসছে, তার রুট করলে অ্যাকচুয়ালি 2a হবে। আমি সোজা কথায় এবার ফিরে আসি, আমি এবার সোজা কথায় ফিরে আসি। এটা √2a আছে, সেটা হয়ে গেছে 2a, দ্যাট মিনস একটা √2 বেড়ে যাবে, আর কিছু না। একটা √2 মান বেড়ে যাবে, যদি ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায় একটা √2 বেড়ে তোমার বেশি হবে, আর কিছু নয়। √2a ছিল, ক্ষেত্রফল দ্বিগুণ হওয়ার কারণে তোমার এটা আর একটা √2 সঙ্গে বাড়বে, কারণ আমরা √2 ইন্টু একটা সাইড বলি, তো তো সাইডটা বেড়ে যাওয়ার জন্য তোমার এই ক্ষেত্রফলটা তোমার চেঞ্জ হবে। তো সোজা কথায় আমি যদি এখন ফর্মুলা মতো করে বলি, যে যখনই ক্ষেত্রফল দ্বিগুণ করেছে কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, তো কর্ণের দৈর্ঘ্য যেটা দাঁড়াবে সেটা √2 ইন্টু আগের যে কর্ণের দৈর্ঘ্য সেটা, এইটা হবে তোমার আনসার। এটাই হবে তোমার নতুন কর্ণের দৈর্ঘ্যের আনসার, √2 ইন্টু আগের যে কর্ণের দৈর্ঘ্য সেটা। বোঝাতে পারলাম কি? আর কিচ্ছু করতে হবে না। কেন? লজিক্যালি আমি আবারও দেখালাম, প্রথমে দেখাচ্ছি প্রথম যে সাইডটা ছিল তার কর্ণ হচ্ছে √2 ইন্টু এ, প্রথমটা। দ্বিতীয় যে ত্রিভুজটা, দ্বিতীয় যে ক্ষেত্র ইয়েটা বর্গক্ষেত্র এলো, তার সাইড গুলোই √2a করে, সাইডটা মানে এর পরিবর্তে √2a রিপ্লেস হবে। নতুনটা যখন কর্ণ বের করবো তাহলে এর পরিবর্তে √2a রিপ্লেস হবে, তাহলে √2a রিপ্লেস করা মানে অরিজিনাল দাঁড়িয়ে যাচ্ছে 2a। বা তুমি বলতে পারো √2 ইন্টু পুরনো কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে ফর্মুলা লিখে রাখো, ফর্মুলাও লিখে রাখতে পারো যদি মনে হয় ফর্মুলা লিখতে চাও, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে নতুন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু পুরনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, √2 ইন্টু পুরনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। স্যার আরেকবার বলুন না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আরেকবার দ্বিগুণ পুরোটা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে নতুন বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু পুরনো বর্গক্ষেত্রের কর্ণ। মানে এইটার সাথে শুধু √2 গুণ করে দেবো, আনসার শেষ। লজিক বুঝিয়ে দিলাম, √2 ইন্টু পুরনো কর্ণের দৈর্ঘ্য, লজিক বুঝিয়ে দিলাম। এবার যেটা বলছি, পরীক্ষা হলে গেছি, কোশ্চেন দেখেছি, দ্বিগুণ আছে এটা ক্ষেত্রফল, কর্ণ এটা দেয়া আছে, নতুন বর্গক্ষেত্রের যে কর্ণ বেরোবে সেটা কি হবে? জাস্ট √2 ইন্টু পুরনো কর্ণের দৈর্ঘ্য। তো এটা হবে আমাদের এক লাইনের আনসার, √2 ইন্টু √2 মানে 2, তো 8 হবে আমাদের আনসার। এবার একজন স্টুডেন্ট বলছে স্যার এটা যদি দ্বিগুণ না দিয়ে 3 গুণ বলে দিত, এটা যদি দ্বিগুণ না দিয়ে 3 গুণ বলে দিত তখন কি বা হতো? তুমি একটু খেয়াল করে দেখো, তোমার আগের বর্গক্ষেত্রে এটা ছিল, তো তোমার এইটা এ হলে এটা তোমার √2a হচ্ছিল। এবার নতুন যেটা দাঁড়াচ্ছে সেটার ক্ষেত্রফল বলেছে 3 গুণ হবে, মানে আগে স্কয়ার যেটা সেটা এখন 3a² হয়েছে। তাহলে তুমি বলো তো একটা করে সাইড কত? কে বলবে? ক্ষেত্রফল যদি এটা হয় একটা করে সাইড কত বলো? √3a, তাই না? 3a² কি করে আসবে? দুটো √3 গুণ করে 3,
আর এ গুণ করে এ স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে 3 গুণ করলে √3a, দ্বিগুণ করলে √2a, 4 গুণ করলে √4a, এরকম ভাবে সাইড গুলো আসবে। এবার যদি একটা বর্গক্ষেত্রের তোমার সাইড জানো √3a, তাহলে ওই বর্গক্ষেত্রের তুমি যখন কর্ণের দৈর্ঘ্য বের করতে যাবে কি করো? √2 ইন্টু, বলো, √2 ইন্টু এই সাইডটা মানে √3a, এইটা দাঁড়াবে তোমার আনসার, √2 ইন্টু √3a। তুমি বলবে স্যার আমি তো এই মানটা জানি না, এই সাইডটা তো আমার জানা নেই স্যার। তুমি একটা কাজ করতে পারো, পুরনো কর্ণের দৈর্ঘ্য থেকে সাইড বের করে নিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি পুরনো কর্ণ থেকে এর মানটা বের করে নাও, তাহলে তোমার এটা যাই চাক আনসার হয়ে যাবে। তুমি যদি নর্মালি জেনারেল প্রবলেম করতে চাও, যদি তুমি এই প্রবলেমটাকে জেনারেল ভাবে সলভ করতে চাও যে আমি সংক্ষেপে করব, কিন্তু এখানে দ্বিগুণ কেন, 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ যাই দিক সবার জন্য যাতে অঙ্কটা হয়ে যায়, তাহলে আমি কি করব স্যার? তার জন্য আমি একদমই সিম্পল ভাবে বলছি, তুমি প্রথমে করলে বর্গক্ষেত্রের কর্ণ এটা, তার মানে তুমি লিখবে √2 ইন্টু এ মানে 4√2। তোমার প্রথম কাজ এখান থেকে এর মানটা 4, এইটুকু তুমি বের করে রেখে দিলে, হয়ে গেল। নতুন যেটা আসবে সেইটার সাইড যেটা হবে, সাইড, সেই সাইডটা সবসময় কি হবে? সেই সাইডটা হবে, যদি দ্বিগুণ থাকে তাহলে তার সাইড হবে √2a, যদি 3 গুণ থাকে ক্ষেত্রফল তাহলে তার সাইড হবে √3a, যদি 4 গুণ বলে তাহলে হবে √4a। এটা হচ্ছে সাইড, এটা হবে সাইড, নতুনটা সাইড হবে। তাহলে আমার যদি এই কোশ্চেনে 3 গুণ দিয়ে দেয় তাহলে আমার সাইডটা হবে √3a, নতুন বর্গক্ষেত্রের সাইড হবে √3a। তুমি এর মান জানো, তাহলে নতুন বর্গক্ষেত্রের সাইড হচ্ছে 4√3। নতুন বর্গক্ষেত্রে কর্ণ বের করতে বলছে, কর্ণ মানে √2 ইন্টু সাইডটা 4√3, তাহলে 4√3 ইন্টু 2, যা আনসার হয় সেটাই হবে। আমি কি লজিকটা বোঝাতে পারলাম? যে যদি তুমি জেনারেল ভাবে যে কোনো প্রবলেমের জন্য করতে চাও, তার জন্য বলছি, জেনারেল ভাবে দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ সবার জন্য যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমটার এর মান বের করে নাও, এর মান বেরিয়ে গেল। এবার দ্বিগুণ যদি বলে তোমার সাইড হবে √2a, তুমি বলবে স্যার যদি পুরো কর্ণের দৈর্ঘ্য আমি ডিরেক্ট লিখতে চাই স্যার, সাইড না বের করে আমি কর্ণের দৈর্ঘ্যটা, নতুনটার কর্ণের দৈর্ঘ্য ডিরেক্ট লিখতে চাই, তাহলে সবসময় হবে √2 ইন্টু সাইড। এটাই তো পড়ো না তোমরা, যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু সাইড, এটা তো তুমি পড়ো। তাহলে এখন যদি তোমার পুরোনোটার কর্ণের থেকে তুমি এর মানটা বের করে নাও, এটা পুরোনোটা, এবার তোমাকে দ্বিগুণ বললে জানো নতুনটার সাইড হবে √2a, 3 গুণ বললে নতুনটার সাইড হবে √3a, 4 গুণ বললে নতুনটার সাইড হবে √4a, 5 গুণ বললে সাইড হবে √5a। যা বলবে সেই মানটা এখানে এসে বসিয়ে দেবে, এর মান জানা আছে, হয়ে যাবে আনসার। তো জেনারেল ভাবে যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। বোঝাতে পারলাম কি? একবার হাতের সাইন ব্যবহার করে কন্ট্রোল করো। স্যার √2টা থাকবেই, দিয়ে যত গুণ বলবে √2 সেইটা। সবসময় থাকবে, কারণ যে কোনো কর্ণের দৈর্ঘ্য তো √2 ইন্টু সাইডে না স্যার √2টা তার মানে পুরনোটা আর কি, ঠিক আছে। পুরনোটার এই হিসেবে ধরতে সাইডটা হচ্ছে। তোমার আসছে নতুনটার সাইড আর কি। এবার নতুনটার সাইড বের করার জন্য যে টেকনিক বললাম, এখানে যত গুণ দেওয়া থাকবে সেইটা রুট হবে, এবং তোমার পুরনো এর মানটা পুরনো, √2 ইন্টু এ, ঠিক আছে। এটা পুরনো এ, সেটা বলতে চাইছি। ক্লিয়ার কি? আর একবার দেখে নেবে রেকর্ডিং যদি অসুবিধা এখনো থাকে। জেনারেল প্রবলেম বললাম কিন্তু, আর ওই প্রবলেমের জন্য ডিরেক্ট ওটা হয়ে যাবে। চলো এটা বলো। কোশ্চেন চেঞ্জ করে দিলেই স্টুডেন্ট পারে না, এই জন্য এগুলো একদম জেনারেল ভাবে পড়বে, যা পড়বে জেনারেল ভাবে। স্যার 44 মিটার, না 44 বর্গমিটার। 44 মিটার বলছে। হ্যাঁ 44। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? তার বাইরের চারদিকে, তাহলে একটা বর্গক্ষেত্র দিয়েছে, বাহুর দৈর্ঘ্য কত? 10 মিটার, এটা আছে, এটা 10, এটাও 10, তার মানে এর ক্ষেত্রফল 100 হয়ে গেল। বেশ, তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নিচ্ছে, তাহলে বাইরের চারদিকে পরিসীমা বরাবর নিচ্ছি, বাইরের চারদিকে পরিসীমা বরাবর, ঠিক আছে। তাহলে 1 মিটার করে চওড়া মানে কি হয়ে গেল? অল টোটাল 2 বাড়লো,
তাহলে এটা 60 12 হয়ে গেল বর্তমান। তাহলে 12 12 144, 10 10 100। তোমরা যেটা করেছো যে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করেছো, 144 থেকে 100 বাদ দিয়েছো, দিয়ে আনসার বলেছো 44 মিটার। যেহেতু এইটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তোমরা এটা করেছো, তাই তো? ঠিক বললাম? স্যার বলো, হ্যাঁ বলো। বলছিলাম যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, দিয়ে টোটাল পরিসীমাটা যদি বার করা হয় তাহলে তো 40 মিটার হচ্ছে। পরিসীমা যদি বের করতে চাও, এখানে তো পরিসীমা বলেছে নাকি? এখানে তো তোমার ক্ষেত্রফল বলেছে, চেয়েছে তোমাকে। ক্ষেত্রফল তোমাকে বলেছে যে বাইরের চারদিকের এইটার ক্ষেত্রফল চেয়েছে, এই রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, পরিসীমা চাইনি তো। পরিসীমা তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে যে তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। পরিসীমাতে গিয়ে ওখানে বাইরে একটা রাস্তা বানানো হচ্ছে, বুঝেছো? ওটা কনফিউজ করার জন্য পরিসীমা কথাটা মাঝখানে উল্লেখ করিয়েছে। আচ্ছা দাদা 12টা কি করে আসলো একটু বল। বলো 12 এলো কেন? 10 মিটার ছিল, এবার তুমি 1 মিটার করে রাস্তা বেড়েছে না, তো এদিকে 1 এদিকে 1 মারলে টোটাল কত হলো? 12। নতুন যে এটা দাঁড়াবে সেটা 12 হবে, বোঝা গেছে কি? হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার সবাই? রিপ্লাই করো হাতের সাইন ব্যবহার করে, হাতের সাইন ব্যবহার করে সবাই রিপ্লাই করো। স্যার বুঝতে পেরেছি, আসলে আমি মানে অ্যান্সারটা মিলে গেছে ঠিকই, কিন্তু প্রসেসটা ভুল করেছিলাম। কি করেছিলে তুমি বলো? না স্যার থাক না, ওটা ভুল হয়েছিল, কিন্তু অ্যান্সারটা দেখছি মিলে গেছে। আচ্ছা থাক, বলবে না যখন, থাক, ঠিক আছে। এটা বলো। ডি হবে। স্যার ডি এরটা হবে 1760। 1760। 1760 বলছে। স্যার একটি নোটটা কি আগে একটি দিয়েছিলেন? বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ বলো কি বলছো? বলছি নোটটা কি আগে দিয়েছিলেন? হ্যাঁ নোট তো আগে দিয়ে মানে দিয়েছি আমি। আজই দিয়েছেন তো না আগে দিয়েছিলেন? কালকে 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 রাতে দিয়েছিলাম। দিয়েছি, কালকে রাতে, ও ঠিক আছে। কালকে রাতে পাঠিয়েছি। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচ পড়বে? এটা কোশ্চেন। চেষ্টা করো, পুরো 1 মিনিট টাইম দিচ্ছি। যারা বাড়িতে করেছো আলাদা ব্যাপার। একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গ মিটার 10 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচ হবে? 1760। দা 10টা যেটা করেছিলাম ভুল করেছিলাম প্রথমে, ওই 4 10 40 এর 1 1 করে 4 44 করে দিয়েছিলাম। কি করেছিলে বলো? 4 10 40 পরিসীমা। পরিসীমা নিয়েছো, হ্যাঁ 4 আর এখানে 1 তো 1 করে পরিসীমা 44 চাইনি তোমাকে। করে এখানে দিয়েছিলাম। কোশ্চেনে বলেছিল তার বাইরের চারদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার, হ্যাঁ। ক্ষেত্রফল জানতে চেয়েছিল। স্যার আমিও ওটাই করেছিলাম, 10 4 40 আর 4 1 কে 4, তাহলে 44 হয়ে গেছে। আচ্ছা, পরিসীমা বের করে দিয়েছিলে, আর মিলে গেছে হ্যাঁ স্যার ওই ঘটনাক্রমে। জন্য তো, হ্যাঁ ওই জন্য তো আপনাকে বললাম যে পরিসীমাটা বলেছে তো এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বলো, একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচ হবে? তাহলে কি করব? আগে ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তার প্রতি বর্গ মিটার 10 টাকা হিসেবে বাঁধাতে কত লাগবে? তাহলে আমি এখানে কি করব? আর অত বেশি জটিল ভাববো না। প্রথমে 20 স্কোয়ার মানে 400 লিখে ফেললাম, বা 400 না লিখেও করতে পারি, 20 স্কোয়ারই রেখে দিতে পারি। 20 স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা, কোথা থেকে বাদ দেবো? বাইরে যেহেতু হয়েছে, তার মানে এখানে 2 থাকলে দুদিকে 2 2 করে 4 হয়ে যাবে তো, 4 কি হয়ে তাই না? যাবে। তাহলে 24 স্কোয়ার হবে, ঠিক তো? এটা 20 স্কোয়ার হলে ওটা 24 স্কোয়ার হবে, এখানে যা থাকবে তার ডবল হয়ে যাবে তো, দুদিকে বাড়বে তো, একটু আগেই দেখলাম। এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার, তাহলে 24 স্কোয়ার এটা মাইনাস স্যার 20 আগের স্কোয়ার, অঙ্কটার মতোই তো। আগের অঙ্কটার মতো। এবার স্টুডেন্ট কি করে, অনেক সময় 24 স্কোয়ারের মান বসায়, 20 স্কোয়ারের মান বসায়, তারপর বিয়োগ করে। সোজা বলে হয়ে গেল, কিন্তু একটু কঠিন যদি স্কোয়ার দিত, বা তোমার স্কোয়ার মনে পড়ছে না, তখন অসুবিধা। এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যে দুটোকে যোগ করবে একবার, বিয়োগ করবে একবার। তো যোগ করলে, বিয়োগ করলে 4, যোগ করলে 44, এটা ক্যালকুলেশন তোমার তুলনায় অনেক সোজা হবে। তো এটা কত দাঁড়াচ্ছে? কত দাঁড়াচ্ছে? 176।
176 তো 40 4 160 4 হ্যাঁ 16 স্যার, 176 176। এবার কোশ্চেনে কি বলেছে? বলছে চওড়া রাস্তা প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচ পড়বে? 10 টাকা হিসেবে খরচ 176 মিটার। প্রতি বর্গ মিটার যদি 1 মিটারে যদি 10 টাকা হয়, 176 মিটারে 1760 টাকা হবে, শুধু শূন্য বাড়িয়ে দিলে আনসার শেষ। বোঝা গেছে সবার? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। নেক্সট প্রবলেম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার না একটু ডক্টরের কাছে যেতে হবে, শরীর ভালো আচ্ছা না বেশ, তো, ঠিক আছে, লেট হয়ে যাচ্ছে। বাকিটা রেকর্ডিং দেখে নিই। ঠিক আছে স্যার। একটা বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটা পথ 5x2 আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে? তো রাস্তাটা চওড়া বলেছে, আবার ব্র্যাকেটে 5x2 দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। হুম, বলছে একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটা পথ 5x2 আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে? মার্বেলটা যেটা হবে তার সাইজটা 5x2 হবে। বাইরের দিকে রাস্তাটা 30 সেমি চওড়া একটা পথ। একটা বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটা রাস্তা আছে। তো 5x2 আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে? দাদা মার্বেলের কোনো কাজ হবে না তো এখানে? মার্বেলটারই তো মেন কাজ হবে এখানে। ও বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া রাস্তা একটি পথ 5x2 আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে? কতটা মার্বেল লাগবে সেটা জানতে চাইছি। আর এক একটা অ্যান্সার হচ্ছে 12,360। মিটার সেন্টিমিটার আছে, এগুলো একটু খেয়াল করবে কিন্তু। হ্যাঁ স্যার, 40 মিটারটাকে সেন্টিমিটারে করে নিয়েছি। তুমি পথের ক্ষেত্রফল পেয়ে গেলেই তোমার আনসার শেষ হয়ে যাবে। পথের ক্ষেত্রফল পেয়ে গেলেই আনসার শেষ হয়ে যাবে। আমাকে একটা লজিক বলো তো। তোমাকে আমি এরকম একটা জায়গা দিলাম, ঠিক আছে, দিয়ে আমি তোমাকে ধরো একটা করে মার্বেল বসাতে বলছি একই সাইজে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কটা মার্বেল লাগবে যদি বের করতে বলি, তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবে? এইটা আগে বলো তো। এইটা আগে বলো। একটা জায়গা দিয়েছি, বলো বলো। একদম, আমি পুরো জায়গাটার ক্ষেত্রফল আগে বের করে নেব। যে জায়গাটা আমাকে মার্বেল বাঁধাতে হবে সেই জায়গাটার ক্ষেত্রফল বের করে নেব। তারপর কি করব? মার্বেলটার একটা মার্বেল যেহেতু সব মার্বেল সমান, তো একটা ক্ষেত্রফল বের করে নেব। তো আমার যদি দেখা হয় একটা এইটার ক্ষেত্রফল 4 আর আমার দেখা গেল টোটালটা 24, তাহলে টোটাল 24 মিটার 24 বর্গ মিটার জায়গাকে আমাকে ঘিরতে গেলে 4 বর্গ মিটার করে একটা একটা করে কটা লাগবে? কি করব? ভাগ করে 6টা। দেবো, তাহলে 6টা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অঙ্কের কাজ হবে তাই। আমরা যে মার্বেলটা পেয়েছি সেই মার্বেলের ক্ষেত্রফল হচ্ছে 10, 2x5 বা 5x2 লেখা আছে। তো প্রতিটা মার্বেলের ক্ষেত্রফল হচ্ছে 10। আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করে নেব, দিয়ে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কটা সংখ্যা হবে পেয়ে যাব। আমাদের কাজ হবে রাস্তার ক্ষেত্রফলটা আগে বের করা। তো বলো রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব? বাগানের পরিসীমা দেয়া আছে, পরিসীমা মানে 4 ×
1 মিটার মানে 100 সেমি, তাহলে এটা কত হচ্ছে? 4000 সেমি। 4000 সেমি। তো আমাদের ফর্মুলা আছে কি গো? ফর্মুলা কি? 4a। 4a। তো 4a সমান 4000 দেওয়া আছে, তাহলে একটা সাইড মানে 1000 সেমি, একটা সাইড মানে 1000 সেমি, এটা পেয়ে গেলাম। একটা সাইড মানে 1000 সেমি পেয়ে গেলাম। এবার তোমাকে যদি বলা হয় পথের ক্ষেত্রফল বের করো, কি করে বের করবে? কে বলবে? পথের ক্ষেত্রফল বের করতে চাইছি, কি করে হবে? আগে 4টে সাইডটা বের করে নিতে হবে তাহলে। বলো। তো আগে আচ্ছা, রাস্তার ক্ষেত্রফলটা এটাও বের বলে করতে দিয়েছে হবে। তোমাকে, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটা পথ আছে। 30 সেমি চওড়া একটা পথ আছে, এটা বলা আছে। এবার তাহলে ওই বুঝিয়ে বলো রাস্তার আমাকে। ক্ষেত্রফল বার করতে হবে, করে ওটার থেকে মাইনাস করতে রাস্তার হবে। ক্ষেত্রফলটা বার করবে কিভাবে, আমাকে সেটা বলো। একটা 1030 আর একটা 1000 বলো বলো। 1060, 30 মানে 60 বাড়ছে, তাহলে 1060 আর 1000, 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার। কি করবে? আর কেউ? দেবলিন একটু জোরে বলো, আমি তোমার সাউন্ডটা ঠিক শুনতে পেলাম না। এই হেডফোনটা হয়তো কিছু একটা ডিস্টার্ব করছে, সাউন্ডটা কম। 30-এর স্কোয়ার করতে হবে, তো 30-এর স্কোয়ার করে ওটা 1000 থেকে বাদ দিতে হবে। 30 স্কোয়ার করবে, কিন্তু 30টা কি দিয়েছে তোমাকে? চট। ও, স্যার ওই যে বড় যে বর্গক্ষেত্র মানে রাস্তা হওয়ার পরে যেটা বর্গক্ষেত্রটা হলো সেটা থেকে ছোটটা বাদ দিলেই তো রাস্তাটা বেরিয়ে যাবে। আগে এবার তুমি যেরকম করেছে রাস্তা হওয়ার পরে যে বর্গক্ষেত্র সেটা বের করবে কিভাবে? সেটা ওই যে স্যার 30 30 60 যোগ করতে হবে 1000-এর স্যার সঙ্গে। এই এক তো একটা স্যার বাহুতে 1000 পেয়েছি। স্যার বাগানের চারপাশে 30 সেন্টিমিটার চওড়া রাস্তা, মানে ওটা তো পরিসীমা বের করতে হবে 4 × 30। পরিসীমা বের করে লাভ কি হবে? ক্ষেত্রফল তো দরকার। স্যার যেখানে আমার ওটা পথের বের ক্ষেত্রফল দরকার, সেখানে আমি পরিসীমা বের করে কি করব? স্যার 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার করলে হবে না? 1060 60 1060টা কি করে করলে তুমি? ওই ছোট বর্গ এক একটা বাহু তো পেয়েছি 1000 সেন্টিমিটার, হুম। আর রাস্তাটা চওড়া বলেছে 30, মানে সব দিকেই তো 30, এদিকেও 30 বাড়ছে ওদিকেও বাগানটিকে 30 ঘিরে বাড়ছে। বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটা পথ আছে। তো এইটা যদি বাগান হয়, ওর চারদিকে 30 সেমি চওড়া একটা পথ আছে। বেশ, এটা 30 হলে বাঁদিকে ডান এদিকেও দিকে 30। 30 30, হ্যাঁ 60 তো অ্যাড হচ্ছে। 1060 করলে একদম। ছোটটার তারপর কি 1000, করলে? তাহলে 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার করলে হবে না? 1060 স্কোয়ার করলে মাইনাস 1000 স্কোয়ার করলে, তাহলে তুমি এখানে কত পাবে? যদিও ডিফিকাল্ট ক্যালকুলেশন, তাও দেখাই আগে ও যেটা বলছে। 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার মানে আমি একবার যোগ করব একবার বিয়োগ করব। যোগ করলে 2060, বিয়োগ করলে 60, এটা দাঁড়াচ্ছে না হলে তোমার কি? তোমার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। এবার এটাকে 10 দিয়ে ভাগ করা মানে এটার সাথে 6 গুণ আসবে, তাহলে 6 0 0, 6 6 36, 36 6, হাতে 3, 6 2 12, 12360। 12360 বলেছে, একদম মিলে গেছে, একদম ঠিক করেছে। ঠিক আছে। ও যেটা বললো কি বুঝেছো সবাই? ও যেটা বললো সেটা কি বুঝেছো? আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। ও বলতে চাইছে যে স্যার এটা তো আমার বাগানের বাগান, কোশ্চেনে বলা আছে বাগানের চারদিকে 30 মিটার চওড়া রাস্তা আছে। তো যদি 30 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে স্যার নতুন যেটা দাঁড়াবে তার সাইড কত হবে? পুরনো সাইটের সাথে 7 এক্সট্রা যোগ হবে। পুরনো বর্গক্ষেত্রের সাইড যা হবে তার সাথে এক্সট্রা 60 যোগ হবে। তো এবার তোমাকে পুরনোটার বাগানের পরিসীমা দেয়া আছে, বাগানের পরিসীমা 4000 সেন্টিমিটার, এইটা মানে 4a। তার মানে পুরনোটা তুমি দেখলে পুরনোটার সাইড হচ্ছে 1000 সেন্টিমিটার। পুরনোটার সাইড যদি 1000 সেন্টিমিটার হয়, তাহলে নতুনটার সাইড কত হবে? 1060।
তো আমাদের বলেছে এই রাস্তাটাকে মার্বেল বসাতে হবে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা জানার চেষ্টা করব। রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় আমরা শিখে গেছি পুরোটার ক্ষেত্রফল মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল, মানে 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার আগের মতো করে ফেললাম। স্যার হ্যাঁ বলো। 1060টা ওটা কোথায় পেলেন ওটাই এই যে 1000 ছিল এখানে, এদিকেও 30 মিটার চওড়া এদিকেও 30 মিটার চওড়া, তাহলে সাইডটা কত হবে? হ্যাঁ হ্যাঁ 60 1060। তো যেহেতু বর্গক্ষেত্র তাহলে এদিকে 1060 হলে ওদিকেও 1060 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তো তার মানে তুমি এখানে 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তো এটা বের করার জন্য কি করব, একবার এটার সাথে এটা যোগ a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা, যোগ একবার হবে বিয়োগ একবার হবে, এটা দাঁড়াবে। তো এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। কেন না, আমাদের যে মার্বেলটা তার ক্ষেত্রফল 10, তো এটা হবে তোমার আনসার 12,360। 12,360 হচ্ছে আনসার। ঠিক আছে সবার? বুঝে গেছো সবাই? হাতের সেন ব্যবহার করে কনফার্ম করো। স্যার আপনি সে আয়তক্ষেত্রের সময় সে এই ধরনের ম্যাথগুলো একটা সে সূত্র বলেছিলেন না, হুম। দিয়ে সেই সূত্র ধরে কি এইখানে বর্গক্ষেত্র করা যাবে? পরিসীমার সাথে যে সম্পর্কটা, হ্যাঁ হ্যাঁ করতে পারো। পরিসীমা জানা আছে, ডিরেক্ট পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করে নিতে পারো। ঠিক আছে, দিয়ে সেটাও আনতে পারো, প্রবলেম হবে না। স্যার ওটা একটু দেখিয়ে দিন। ফর্মুলাটা কি ছিল মনে পড়ে তোমার, বলো? বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক ছিল আগে বলো সেটা। স্যার 2W এরকম কিছু একটা আমি এটা করতে পারি কিনা বলো আগে। পথের ক্ষেত্রফল ধরো ধরো বের করতে চাইছি, আমি আরেকভাবে দেখাচ্ছি। দেখো, বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা সমান দিয়েছিল 40 মিটার, মানে 4000 সেন্টিমিটার। এটা গেল। বাগানের প্রত্যেকটা সাইড তাহলে কত হয়ে গেল? 1000 সেমি। এটা দেখাচ্ছি আরেকভাবে। পথের ক্ষেত্রফল বলছি, আমি পথের ক্ষেত্রফল বের করছি, বলছি সেই পথের ক্ষেত্রফল ডিরেক্ট যদি বের করতে চাই তাহলে সেটা বলছে 4 ইন্টু 30 ইন্টু 1000 প্লাস 30। এইটা যে করলো, এইটা কি করে করলো? 4 ইন্টু 30 ইন্টু 1000 প্লাস 30। এইটা বলতে পারবে কেউ আমাকে? এইটা লেখার পিছনে কারণ একটু ভেবে। এটা আমি ডিরেক্ট পথের ক্ষেত্রফল বলছি, পথের ক্ষেত্রফল ডিরেক্ট বের করতে বলছি যে পথের ক্ষেত্রফল কত হবে। 4 ইন্টু 30। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা পরিসীমা সমান জানি তো 4 ইন্টু রুট ক্ষেত্রফল, তাহলেই 4 তো ইন্টু রুট ক্ষেত্রফল ক্ষেত্রফল। সমান, তাহলেই তো ক্ষেত্রফল সমানই 4 ইন্টু ওই, বলো বলো বলো, ঠিক বলছো বলো। তাহলে স্যার হচ্ছে ক্ষেত্রফল সমানই 4 ইন্টু পরিসীমা স্কোয়ার হয়ে যাবে তো। যেহেতু তুমি যেটা জানো, এই যে এই জায়গাটা দেখো, আমি এইটা লিখলাম কি করে দেখো, এটা লেখার পিছনে কারণ দেখো। এরকম ঘটনাটা আছে, ধরো আমি বর্গক্ষেত্র বলছি ভিতরটা, এইটা ধরো 30 করে, এদিকে একটু ছোট হয়ে গেছে, মেনে নাও তুমি। ঠিক আছে, এগুলো মেনে নাও, একটু ছোট যদিও একটু মেনে নাও। ঠিক আছে, তো দেখো তোমার তো মেনলি এইটার ক্ষেত্রফল দরকার, তাই না? মেনলি এই হ্যাঁ ক্ষেত্রফলটা দরকার, এই ক্ষেত্রফলটা তোমার মেন দরকার। ডিরেক্ট বলছে আমরা ক্ষেত্রফল সমান এমন লিখতে পারি 4 ইন্টু এই রাস্তার ক্ষেত্রফল আর কি, 4 ইন্টু 30 ইন্টু 1030, 1000 প্লাস 30 এরকম একসাথে লিখলাম তোমাকে বোঝানোর জন্য। এইটা লিখলাম 4 ইন্টু 30 ইন্টু 1030। আমি জানতে চাইছি যে এটা তুমি কি করে বলতে পারো। হ্যাঁ স্যার করা যাবে, আপনি রাস্তাটা এক পাশের রাস্তা প্লাস বাকিটা অ্যাড করেছেন। বলো বলো বলো, বুঝিয়ে বলো। তা 30 কেন হলো? ওটা 60 হবে না? 1000 প্লাস 60। বোঝার চেষ্টা করো। আমি কি করছি দেখো, ও বলেছে ঠিক কিন্তু গুছিয়ে বললো না।
আমি একটা রাস্তা বের করছি, শুধু এই দিকটা বের করে নিচ্ছি, ঠিক আছে, এইটুকুটা হ্যাঁ হ্যাঁ, ওই এইটুকুটা বের রাস্তাটুকু করছি, আর বাকিটা। ঠিক আছে। এবারে এইটুকু যদি আমি বের করতে যাই, ভালো করে বুঝবে, এইটুকু যদি বের করতে যাই না, প্রবলেম একটা আছে। কি প্রবলেম আছে? সেটা হচ্ছে এখানে আমার পুরোটা সাইডটা যদি নেই, সেটা হয়ে যাবে কত, 1060 হয়ে যাবে। কেন না, আমরা এইটা তো 1000 পেয়ে গেছি, তো এটা 30 এটা 30 মিলে এটা 1060 হয়ে যাবে। খুব ভালো করে বুঝবে কিন্তু আমার কথাটা, ঠিক আছে। 1060 হয়ে যাবে, আমি তার জন্য 1060 নিচ্ছি না, আমি কি করলাম, আমি এইখান থেকে নিচ্ছি, ছবিটাকে দাঁড়াও ক্লিয়ার করাই। এক লাইনে যদি লিখতে চায় আর কি কোনো স্টুডেন্ট, ওটা তো আমি বলে দিলাম, ওটা তো ক্লিয়ার করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আমি বলতে চাইছি, আমি কি করলাম, 1030 মানে এতটা, 1030 মানে এতটা বোঝায়, আলাদা কালার ব্যবহার করি আরো সুবিধা হবে। 1030 মানে এতটা, রাইট? এটা গেছে 1030 হলো। আচ্ছা, 1030 আমার দাঁড়ালো এটা, এইটুকুটা কত, এইটুকুটা যদি বলি, এইটুকুটা হবে 30। তাহলে যদি তুমি এইটুকু ক্ষেত্রফল বের করো, সেটা কত হবে? এইটুকু ক্ষেত্রফল কত হবে বলো? 1030 ইন্টু 30। 1030 ইন্টু 30, বোঝাতে পারলাম? এইটুকু ক্ষেত্রফল বের করলাম 1030 ইন্টু 30। এবার যাচ্ছি আমি নেক্সট, আমি বলছি এবার একই লজিক, এইটুকু ক্ষেত্রফল বের করবো, এইটুকু ক্ষেত্রফল কত হবে বলো? একই না? স্যার 30, একই তো হচ্ছে। হ্যাঁ একই হবে। আর এটা 1030। 1030, হ্যাঁ তার মানে এইটা ডবল হয়ে গেল। এবার আসছি, এইটুকু ক্ষেত্রফল বের করব, এইটুকু, বলো কি হবে? স্যার একই তো হচ্ছে। একই। একই হবে, 3 গুণ 1030 হয়ে গেল, into 30। 3 গুণ হয়ে গেল। এবার আসছি, এইটুকু বের করব, একই হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। তো আমার কিছু করার দরকার হবে না, জাস্ট 4 ইন্টু 1000, মানে তাহলে আমি এবার কি করলাম, টেকনিক তো শিখে গেলাম কিভাবে হলো। এবার পরীক্ষার জন্য যখন রেডি হতে যাব, তখন আমি কি করতে পারি, দেখো ওটা তো আমি আগে করে দিয়েছি, ওটা তো জেনারেল প্রসেস করে দিয়েছি, তুমি বলতে পারবে না জেনারেল করে দেনি। তাহলে পরীক্ষায় গেছি আমরা, তাহলে কি করতে পারি না, এখান থেকে সাইডটা বের করে নিলাম, সাইডটা হচ্ছে 1000। এবার এটা 30 সেমি চওড়া বলেছে, তাহলে এক দিকটা নেব, মানে 1030 বানিয়ে নেব। এই 1030 এর সাথে কত, 30, এই 30টাই গুণ হবে, এইটা হলে এইটাকে 4 গুণ হবে, এইটা হচ্ছে টোটাল রাস্তার ক্ষেত্রফল দাঁড়াবে। তাকে এবার আমার এইটা দিয়ে 10 দিয়ে ভাগ করে দিলে আনসার ডিরেক্ট হয়ে যাবে। ঠিক আছে সবার? সবার ঠিক আছে তো? এটা চেষ্টা করো। 76 হচ্ছে। হ্যাঁ 76 হবে। 76, একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? স্যার 76। 76 বলছে। একটা বর্গাকার পার্কের ভিতরের দিকে 1 মিটার চওড়া রাস্তা, তার ক্ষেত্রফল জানতে চাই। যেটা নর্মালি করলে আমরা কি করতে পারি, 20 স্কোয়ার করে দেব, মাইনাস কত হবে, ভিতরেরটা বাদ দিয়ে দেবো। তো ভিতরেরটা বাদ মানে ভিতরটা কত হবে, 1 1 করে 2 কমে যাবে, তার মানে 18 স্কোয়ার, তাই তো? ঠিক বললাম তো? তাহলে 20 মাইনাস 18 আর 20 প্লাস 18, তো 38 ইন্টু 2 76 হবে আনসার। এটা দাঁড়াবে আমাদের আনসার। আর কিভাবে করা যেত, আর কিভাবে করা যেত? স্যার আগেরটা যেরকম করে বললেন ওরকম করেও আগে করা যেত। যেভাবে বললাম সেইভাবেও করা যেত, ঠিক আছে, দরকার নেই, যেখানে যেটা সোজা হবে করে দেব। চলো দেখে নিতে পারো তুমি, এটা বলো
স্যার ডি এরটা হচ্ছে কি হবে? কত বলছো? ডিডি ডি ডি বলছে। বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচ করে? সোজা ব্যাপার। হ্যাঁ ডি ভেতরে হবে দাদা। পারবে এটা, তাই তো? 400 মিটার বলেছে মানে সাইড কত? 20। তাহলে 20 স্কোয়ার মাইনাস মাইনাস কত হবে? 16 স্কোয়ার। 16 স্কোয়ার। তো তার মানে 4 ইন্টু 36, এটার সাথে কত গুণ হবে? 100। এটাই হবে আনসার। প্রত্যেক মিটার যেহেতু 100 করে হয়েছে প্রতি বর্গ মিটার, তাহলে এটা টোটাল বর্গ মিটার, তার সাথে 100 গুণ করে দেবো। ঠিক আছে তো সবার? এটা বলো তাড়াতাড়ি। ডি হচ্ছে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে ওইগুলো এ প্লাস বি এ মাইনাস বি না করে ধরুন যতদূর পর্যন্ত মানগুলো জানি ওইগুলো তো ডাইরেক্ট বসিয়ে দিলেও তো হবে। যেটা জানো বসাতে পারো, কিন্তু প্রবলেমটা ওই যে ধরো তুমি 21 স্কোয়ার বসালে 441, আর একটা ধরো 17 স্কোয়ার বসালে 289। এবার তুমি 441 থেকে 289 বাদ দিতে গেলে তোমার একটা টাইম যাবে, ঠিক আছে? কিন্তু এইটা যদি তুমি 21 স্কোয়ার মাইনাস 17 স্কোয়ারটা এটা ভাবো যে 21 আর 17 যোগ করলে 38, আর 21 থেকে 17 বাদ দিলে 4, তাহলে 38 ইন্টু 4 তোমার ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তুমি করতে পারো, নো প্রবলেম। তোমার যদি মনে হয় সেরকম স্কোয়ার বসিয়ে করবে, নো প্রবলেম। আর যদি তোমার মনে হয় যে না প্লাস মাইনাস করাটা বেশি ভালো, সেটা করবে। ঠিক আছে, যেটা না, ইচ্ছা। ওই গুণটা নাই, ঠিক আছে, অনেক ক্ষেত্রে গুণগুলো তো বড়ও তো হয়ে না, যায়। গুণ বড় কি করে আসবে? তুমি তো বিয়োগ করবে, দুটো যত বড় রেজাল্ট আসুক তাদের মধ্যে তো একটা বিয়োগ হবে একটা যোগ হবে, এই জন্য গুণ খুব একটা কঠিন হবে না। তারপরে ওই তো বিয়োগের গুণটা। রেজাল্টটা সবসময় কম আসবে, বুঝতে পারলে? আর তোমার যদি মনে হয় ওটা করবে, করবে, নো প্রবলেম। বলো এটা কত হয়েছে? এটা কত হয়েছে বলো? পরিসীমা 100 মিটার, বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া পথ আছে, পথ থেকে বাঁধাতে এত মাপের কতগুলো ইট লাগবে? বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, তার ভেতরে চারপাশে 1 মিটার চওড়া পথ আছে, একই ব্যাপার। 10 স্কোয়ার থেকে কত বাদ দেবো? 8 স্কোয়ার নাকি? হ্যাঁ স্যার। বলো, ঠিক বললাম তো? 25 হবে না ওটা? পরিসীমা 100 তো। বলো কি 25 বলছো? আর 23 হচ্ছে। ও সরি সরি সরি, এটা ক্ষেত্রফল না, পরিসীমা এটা বলেছে। পরিসীমা দিয়েছে। হুম। পরিসীমা দিয়েছে তো, সরি। 4 এ সমান 100, তাহলে এ সমান 25 হবে, সাইডটা 25 স্যার হবে। 100 25 মাল্টিপ্লাই স্কোয়ার আর হবে 23 স্কোয়ার। সেন্টিমিটারে নিতে 25 হবে। স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার নাকি? 23 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। তাহলে 48 ইন্টু 2 96 হবে। বলো বুঝলে কিনা, আমি আবার রিপিট করছি। এখানে স্যার পরিসীমা দিয়েছে, ইউনিটটা চেঞ্জ করতে হবে। স্যার সেন্টিমিটারে করতে হবে তো। এটা পরে আসছি, সেটা পরে আসছি, আগে এটা করে নাও। এটা মিটার তো আছে, এই দুটো তো মিটার আছে, তাহলে আগে মিটারে কাজ করে নাও। তো 4 এ মানে তুমি 100 লিখে নাও, ছোটতে হয়ে যাবে। তাহলে এখান থেকে এ সমান 25 মিটার পেয়ে গেলে। এ যদি 25 মিটার হয়, তাহলে তোমার রাস্তা বের করতে গেলে এত ভিতরে চারপাশে কমবে তো, কত কমবে? 23। 2 2 1 1 2 কমবে, তাহলে 25 স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, যেটা দাঁড়াচ্ছে কত? 25 থেকে 23 বাদ দিলে 2, আর যোগ করলে 48, মানে 96। 96 96 মিটার। এবার 96 মিটার মানে কত সেন্টিমিটার? 9600। 96, তিনটে শূন্য আসবে, 1 মিটার মানে 100 সেমি, দুটো শূন্য আসবে, নিচে 32 দিয়ে ভাগ হবে। কি হলো ব্যাপারটা? কিছুটা ভুল করলাম মনে হচ্ছে। 96 আসবে, কি ভুল করলাম? 96 এর জায়গায় 4টে শূন্য হবে। তাহলে 4টে শূন্য হবে, 2 সেন্টিমিটার 2 মিটারে নিতে হবে, তাহলে হ্যাঁ স্যার। 100 তো 100। 96 কত পেলাম? 96 মিটার। এটা কত পেলাম? 96 ক্ষেত্রফল তো, এটা তো ক্ষেত্রফল। হ্যাঁ স্যার 4টে শূন্য হবে। তো 4টে শূন্য আসবে, ক্ষেত্রফল যেহেতু ওটা। তো 96, এটা হচ্ছে 4টে শূন্য আসবে, ক্ষেত্রফল তো ওটা বর্গমিটার, সেন্টিমিটারে কনভার্ট করব, এটাকে 32 দিয়ে ভাগ করব। তাও মিলছে কোথায়? স্যার ডি এরটা মিলছে তো? মিলছে তো দাদা, মিলছে ডেটটা। মিলছে? ডি এর
হ্যাঁ 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 স্যার। মিলেছে, লাস্টেরটা মিলেছে, লাস্টেরটা মিলে গেছে। ডি হবে আনসার, ঠিক। ডি হচ্ছে আনসার। আচ্ছা, ওইভাবে যদি পথের ক্ষেত্রফল বের করতে তাহলে কি হতো গো, যেটা লাস্ট দেখালাম, লাস্ট পথের ক্ষেত্রফল বের করার যে টেকনিকটা দেখালাম, ওইভাবে যদি করতে কি করতে, কেউ বলবে? পথের ক্ষেত্রফল যদি ডিরেক্ট বের করতাম ওইভাবে, 4 ইন্টু, স্যার বলবো, হ্যাঁ 4 ইন্টু হ্যাঁ, 25 25 ইন্টু, কেন হবে? 24 হবে স্যার, 23 25 প্লাস মাইনাস 1। ওয়ান, হ্যাঁ হ্যাঁ 25 4 ইন্টু মাইনাস 1 ইন্টু 1 25 ইন্টু মাইনাস 1, 25 মাইনাস 1। এটা হতো না? হ্যাঁ স্যার। 4 ইন্টু 1 ইন্টু 25 মাইনাস 1। এবার যেহেতু এটা মিটার আছে, তো এই মিটারকে সেন্টিমিটারে করতে গেলে 100 গুণ করতে হবে একটা, এই মিটারকেও সেন্টিমিটারে করতে গেলে 100 গুণ করতে হবে একটা। তো এই রেজাল্টকে আমি 32 দিয়ে ভাগ করব, এক লাইনে যদি লিখতে চাই, এই রেজাল্টকে আমি 32 দিয়ে ভাগ করব। 4 আষ্টে 32, 8 তিনে 24, 3-এর পিঠে 4টা শূন্য, এটা হবে আনসার। এক লাইনে যদি করতে চাই, ওইটার মতো, ওই টেকনিকটা যেটা বললাম, পথের ক্ষেত্রফল বাই পথের প্রতি ইটের ক্ষেত্রফল। বুঝলে সবাই? সবাই বুঝতে পেরেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই বুঝতে পেরেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। চলো নেক্সট প্রবলেম। বি হবে, এটা বি। পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? বর্গাকার পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 30 মিটার, এর মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? কে বলবে? জয়িতা, করিমা। বর্গাকার পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, বিয়েরটা হবে, বিয়েরটা। মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? বি এটা। এই ক্ষেত্রফলটা চাইছে। বলো গো। আচ্ছা, আগের দিন একটা টেকনিকে করেছিলাম, মনে পড়ে? কি টেকনিক বলো তো, কে বলবে? আগের দিন একটা টেকনিক শিখিয়েছিলাম, কি হবে, কে বলবে? স্যার ওই তো মানে দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস প্রস্থ ইন্টু 1 করেছিলেন। হ্যাঁ, মানে আগের দিনে যে কাজটা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দেখো টোটাল এটা 30, এবার এই 30-এর সাথে, মানে আমরা এই রাস্তার ক্ষেত্রফল তো জানতে চাইছি, তো তার মানে রাস্তার দৈর্ঘ্যটা 30 আর এইটা হচ্ছে 1, তাহলে 30 × 1 করে নিতে পারি, হলো। আবার একই রকম এইটার ক্ষেত্রফল বের করতে চাইছি, তার মানে একটা হচ্ছে 30 আর এইটুকুটা হচ্ছে 1, তার মানে ওটাও বের করে নিলাম 30 × 1 দিয়ে। এইটা যখন নিতে যাচ্ছি, মাঝখানে একটা 1 × 1 and 1 × 1 একটা ক্ষেত্রফল ডবল ধরা হচ্ছে, এইটা নিলেও একবার হচ্ছে, এটা নিলেও একবার হচ্ছে, তাই না? হ্যাঁ তো দিয়েছে -1 সেইটা স্কয়ার। বাদ দিয়ে দেবো, তো দিলে আমাদের আনসার হচ্ছে 59। এটা আগের দিন টেকনিকটা শিখিয়েছিলাম। আমি আজকে আর একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এভাবেও করতে পারো। এই প্রবলেমটার আনসার আমি 30 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার বলেও আনসার দিয়ে দিতে পারি। 30 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার সমান আনসার। তুমি বলবে কিভাবে? একটু খেয়াল করো, তুমি তো রাস্তার ক্ষেত্রফল চাইছো, তুমি যদি রাস্তার বাইরের অংশটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে।
মানে তুমি যদি এই অংশ 4টা বাদ দিয়ে দিতে পারো, এই 4খানা অংশ যদি বাদ দিয়ে দিতে পারো, তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে তো? ইয়েস অর নো? বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। এবার এই 4টে অংশ বাদ দেবো কিভাবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। প্রথমে পুরোটা হচ্ছে 30 স্কোয়ার। এবার এই অংশটা বাদ দিচ্ছি কিভাবে দেখো, আমি দেখছি আমার এই টোটালটা, এই লেন্থটা পুরোটা যদি নেই, 1 ইউনিট বাদ যাচ্ছে, মানে 30 থেকে 1 ইউনিট বাদ মানে 29 ইউনিট নেওয়া হচ্ছে। এই অংশটা যদি আমি বাদ দেই, 1 ইউনিট যদি বাদ দেই, তাহলে আমার এই দিকের অংশ 29 ইউনিট নিচ্ছি। আবার এদিকে যদি যাই, 1 ইউনিট যদি বাদ দেই, তাহলে আমার 29 ইউনিট হচ্ছে। তার মানে আমার ওই রাস্তার বাদে বাকি যে অংশটা, সেটা 29 ইন্টু 29। সেই হিসাবে 29 স্কোয়ার বাদ দিয়ে দেবো 30 স্কোয়ার থেকে। 30 স্কোয়ার থেকে 29 স্কোয়ার বাদ দিয়ে দেবো, আমার আনসার হবে 59। তো এইভাবেও আমি বের করতে পারি। লাস্ট দিন শিখেছিলাম 30 29 ধরছেন যে, তাহলে উপর আর নিচের অংশটা পুরোটা মিলিয়ে তো আমি 29। বলতে চাইছি, শোনো, আমি বলতে চাইছি তুমি এই পুরোটা তো 30, দেখো কি বলতে চাইছি। তোমার টার্গেট এই অংশটা বাদ দেওয়া, এই অংশটা বাদ দেওয়া, এই অংশটা বাদ দিয়ে তুমি প্রথমে এই 4টে অংশের ক্ষেত্রফল বের করতে চাইছো। এই 4টে অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমি বলছি তুমি যদি এই বরাবর টোটাল নাও, তাহলে এই এই ক্ষেত্রফল যদি আনতে চাও, এই জায়গাগুলো যদি নিতে চাও, তোমার ক্ষেত্রফল এই বরাবর নিতে গেলে তোমাকে শুধু 1 মিটার ছেড়ে দিতে হচ্ছে, তাই না? বুঝেছো কি কথাটা? টোটাল 30 মিটার লেন্থের 1 মিটার ছেড়ে দিতে হচ্ছে। তুমি এই পুরো 1 মিটার ছেড়ে দিলে, 1 মিটার রাস্তা ছেড়ে দিচ্ছ, তাহলে টোটাল কত আর নিলে? 29 না? এই মা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। লেন্থ বরাবর 29 নিলাম, আবার ব্রেথ বরাবর দেখতে গেলে সেখানেও আমাকে এই রাস্তাটা ছেড়ে দিতে হবে, মানে আমাকে 29 মিটার নিতে হবে। তো এদিকের 29 আর ওদিকের 29 মিলে স্কোয়ার করলে আনসার চলে আসবে। তুমি প্রত্যেকটাই ছোট ছোট পার্ট আলাদা আলাদা করে বের করতে পারবে না, সেটা আলাদা ব্যাপার, পরে আসবো। কিন্তু আপাতত আমরা ওই জায়গাটা, আমরা এই রাস্তার জায়গাটা বাদ দিয়ে দিলে বাকি জায়গাটা ইজিলি বের করতে পারছি। তো বাকি পোর্শনটা যদি বেরিয়ে যায়, প্রথম পোর্শন থেকে বাকি পোর্শনটা বাদ দিয়ে দিলে রাস্তা বেরিয়ে যাবে। তো এইভাবেও তুমি আনসারটা দিতে পারো। আগের দিনও অঙ্কটা এইভাবেও করতে পারো, আর এভাবে তো করেছো। রাস্তার এই ক্ষেত্রফল বের করলে এটা 30 হাইট, আর এটা 30 ইন্টু 1, আবার এটা বের করলে 30 ইন্টু 1। এবার মাঝখানেরটা কমন আসছে, তাই সেটাকে তুমি বাদ দিয়ে দেবে। ঠিক আছে সবার? আরো অসুবিধা? আশা করি সব রকম টাইপের অঙ্ক মোটামুটি হয়ে গেছে, খুব একটা বেশি প্রবলেম হবে বলে মনে হয় না। তো তোমরা পারবে, পুরোটা চেষ্টা করো, যেটা পাঠিয়েছি পুরোটা চেষ্টা করো, ঠিক আছে? পুরোটা চেষ্টা করো যেটা পাঠিয়েছি। তো আমি নেক্সট দিন নতুন টপিক পড়াবো। যা যা প্রবলেম হবে হোয়াটসঅ্যাপেই পাঠাবে গ্রুপে। তোমাদের গ্রুপে তো তোমাদের মেসেজ করার পারমিশন দেওয়া আছে, গ্রুপেই পাঠাবে। যা যা প্রবলেম হবে দিলে আমি তারপর সেগুলো করে দিচ্ছি। আর যা যা বললাম কথাগুলো মাথায় রেখে সেই কাজ করো, ওকে? বাকিটা পুরো কমপ্লিট করবে তাহলে। আজকে এই পর্যন্ত থাকলো, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। বাকি আছে না? কি হয়েছে? ওই টাইমটা, তারপরে ওই টাইম ডিসটেন্স থেকে অঙ্ক কিছু পাচ্ছি না, টাইম ডিসটেন্স অঙ্কগুলো। যে যে অঙ্কগুলো পাচ্ছ না, আমি তো দেখো আমার মেন কাজটা এটা শেষ করিয়ে নেই, তারপরে আমি যা যা প্রবলেম আছে সব সলভ করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ওগুলোতে বেশি টাইম লাগবে না। প্র্যাকটিস দিলাম তোমাকে, একসাথে 2টো চ্যাপ্টার দিয়ে দিলাম, বললাম, বা 5টা চ্যাপ্টার দিয়ে দিলাম, বললাম এই 5খানা চ্যাপ্টার ভিডিও তো তোমার কাছে আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে তোমার কোন কোন প্রবলেম পারোনি বলো। তো একদিনে তুমি সেই প্রবলেমগুলো সব দিয়ে দিলে, একসাথে আলোচনা করে দিলাম, একটা ক্লাসে শেষ হয়ে যাবে। ওগুলো করতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে? আগে নিজে চেষ্টা করো, দিয়ে আমি আগে পরিমিতিটা কমপ্লিট করে দিই, ঠিক আছে? পরিমিতিটা কমপ্লিট করে দিই, তারপর তোমার যেটুকু যেটুকু প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর একটা হবে না, দুটো প্রবলেম হলে তুমি হোয়াটসঅ্যাপে দাও, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ওখানে। ত্রিকোণমিতি করাবেন না? হ্যাঁ, সবই করাবো আমি, ধীরে ধীরে একটা একটা করে করাবো, যতক্ষণ পর্যন্ত করবে, ঠিক আছে? যে যতক্ষণে স্পেশাল একটা ব্যাচ করা হবে পুজোর পর থেকে, যেটা শুধুমাত্র এনি জবের জন্য। এগুলো যেমন পিটি প্রাইমারি একটা পার্টিকুলার করা হয়েছে, তো একটা এনি জবের জন্য করব। যারা যে কোনো একটা তুমি মানে যে কোনো একটা ব্যাচে ঢুকলেই তুমি সব ব্যাচের প্রিপারেশন নিতে পারো, এমনটা নয় যে তুমি এটাই পড়লে ওটা পড়তে পারবে না, এমন ব্যাপার না। তুমি যে কোনো নিতে পারো, একই ফিজের মধ্যে হয়ে যাবে। মানে আমরা ক্লাস অনুসারে ফিজ নেবো, তুমি যদি একটাই ক্লাস করো সেইভাবে ফিজ হবে, 2টো ক্লাস করলে সেইভাবে ফিজ হবে। এমন নয় যে তুমি মানে বেশি ফিজ পে করবে। আর যে কথা বলে দিলাম এগুলো মাইন্ডে রেখো, তাই করো। আমার টার্গেট কিন্তু চাকরি পাওয়ানো, ঠিক আছে? এইটা হচ্ছে সব থেকে আমার প্রথম স্বপ্ন, মানে এটা আমার স্বপ্ন বলতে পারো। তোমরা যদি চাকরি পাও, তোমার স্বপ্ন কতটা পূরণ হবে জানি না, কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? তো চলো, আজকে এই পর্যন্ত।